ঢাকার অভিজাত ও পুরনো কলেজগুলোর একটি রয়্যাল স্কলার্স কলেজ। এখানে ভর্তির স্বপ্ন দেখে না এমন শিক্ষার্থী খুব কমই আছে। এই কলেজের ছাত্রছাত্রীদের বেশিরভাগই উচ্চবিত্ত পরিবারের সন্তান। এদের চোখে পৃথিবীটা যেন এক ঘরের খেলনা, আর বাকিরা শুধু তাদের বিনোদনের উপাদান। সেই কলেজে আজ এক নতুন পিয়ন জয়েন করলো। গায়ে ছেঁড়া ধূসর রঙের ইউনিফর্ম, পায়ে জোড়া সস্তা স্যান্ডেল, কাঁধে ঝুলানো ছোট একটা ব্যাগ। নাম সুমন। সুমনকে দেখে কেউ একবার ঘাড় ঘুরিয়েও তাকালো না। কলেজের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান রবিন চোখ কুচকে জিজ্ঞেস করলো, তুই কে? কই যাস? সুমন মাথা নিচু করে শান্তভাবে বলল, আমি নতুন পিয়ন, অফিস থেকে বলা হয়েছে রিপোর্ট করতে। রবিন ঠোঁট বাঁকিয়ে বলল, এই কলেজে পিয়ন হইলে একটু চালচলন শিখে আয়। যেই লুকস, তাতে মনে হইতেছে তুই স্কুল পালানো কোনো ছাত্র। কোনো জবাব দিল না সুমন। চুপচাপ হাঁটতে লাগলো অফিসের দিকে। কলেজের মূল বিল্ডিংয়ের করিডোর তখন জমজমাট। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নতুন ব্যাচ ক্লাস শুরু করেছে। সে ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল সাফা। চোখে বুদ্ধিদীপ্ত চাহনি, সাজগোছেও বেশ স্নিগ্ধ অথচ আত্মবিশ্বাসী। আশপাশের বন্ধুরা মিম, রাইহান, যারা মিলে হাসাহাসি করছে। হঠাৎ মিম আঙুল তুলে বলল, ওই দেখ, নতুন কেউ আসছে। দেখে তো মনে হচ্ছে একটা আবুল। কি ফালতু ড্রেস, মনে হচ্ছে কোনো কুলি। সাফা মুখ শক্ত করে বলল, এই কলেজে পিয়ন লাগে বুঝি? এরা আবার সারাদিন ঘুরে ঘুরে বিরক্ত করে। রাইহান হেসে বলল, চল মজা নেওয়া যাক। সুমন তখন ধীরে ধীরে ক্লাসরুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ওদের কথাগুলো কানে এসেছে ঠিকই, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই মুখে। যারা বলে উঠল, এই শুনছেন, পানি দেন তো। সুমন শান্ত স্বরে জিজ্ঞেস করল, আপনি আমার কাছে কেন পানি চাইছেন? সাফা ঠোঁট টিপে হাসল। এভাবে কথা কয় পিয়নরা? আগে তো স্যারদের সঙ্গে কথা বলার ভঙ্গি শিখতে হবে। সুমন চুপ, কেবল একটা ম্লান হাসি ঠোঁটের কোণে। অফিসে ঢুকতে শিক্ষকদের মধ্য থেকে মুস্তাফিজ স্যার বললেন, তোমার নাম সুমন, নতুন পিয়ন? জি স্যার। সুমন মাথা নিচু করে জবাব দিল। মুস্তাফিজ স্যার তালিকা দেখে বললেন, তোমার কাজ হবে শিক্ষকদের চা নাস্তা আনা, ক্লাসরুম পরিষ্কার রাখা আর ছাত্রছাত্রীদের খাতা বই ক্যারি করা। সময় মতো ক্লাসে ঘন্টা বাজাবে। সবটা মাথা নিচু করে শুনল সুমন। যেন কোনো অভিযোগ নেই, না আছে বিরক্তি। কিন্তু এই চেহারার পেছনে লুকিয়ে থাকা সত্যিকারের পরিচয় কেউ জানে না। না স্যাররা, না সেই দাম্ভিক ছাত্রছাত্রীরা, না এমনকি সেই সাফা যে আজ তাকে প্রথম দিনেই অপমান করল। এই ছেলেটা রাতের অন্ধকারে হয়ে ওঠা মাফিয়া জগতের কিং, যে নামে কাঁপে পুরো শহরের অপরাধ জগৎ, সম্রাট। সুমনের জন্য এই কলেজের প্রতিটা অপমান, প্রতিটা তাচ্ছিল্য এখন এক একটা অস্ত্র হয়ে উঠবে। সময় এলে এই কলেজের প্রতিটা মুখকে তাক লাগিয়ে দিয়ে সে তুলে ধরবে তার রাজ সিংহাসন। কিন্তু এখন সে শুধুই একটা পিয়ন, আর সবাই তার সেই ছদ্মবেশে হাসছে, ঠান্ডা করছে, অপমান করছে। সন্ধ্যার সময় কলেজ ছুটির পর ছাদের কোনায় দাঁড়িয়েছিল সুমন। তার চোখে ক্লান্তি নেই, আছে গাঢ় এক দৃষ্টি। পকেট থেকে একটা পুরনো মোবাইল বের করে নাম্বার ডায়াল করলো। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আপনার নির্দেশ? সুমন ধীরে ধীরে বলল, আমি জায়গা মতো পৌঁছে গেছি। ছায়ার মতো নজর রাখো, কেউ কিছু টের পেতে পারবে না। ওপাশ থেকে উত্তর এলো, জি সুমন ভাই। ফোনটা কেটে পকেটে রেখে সুমন তাকেই রইল দিগন্তের দিকে। এই কলেজ, এই শহর, এই লোকগুলো কিছুই জানে না এই চুপচাপ ছেলেটি একদিন হয়ে উঠবে তাদের নিয়তি। পরের দিন সকাল 8টা। রয়্যাল স্কলার্স কলেজের মূল ভবন ধীরে ধীরে মুখর হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের কোলাহলে। গেট দিয়ে ঢুকেই একদল ছাত্রছাত্রী হইচই করতে করতে এগিয়ে এলো করিডোরের দিকে। তাদের মাথার উপরে ঝুলে থাকা ব্যানারে বড় অক্ষরে লেখা, ওরিয়েন্টেশন উইক, স্বাগতম নবীন শিক্ষার্থীরা। করিডোরের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল সুমন। সাদা রঙের একটু পুরনো শার্ট, বাদামি রঙের প্যান্ট, হাতে খালি কাঁচের জগ, মুখে কোনো অভিব্যক্তি নেই। সকাল থেকে এক একটা ক্লাসরুমে পানি দিয়ে গেছে, শিক্ষকদের ঘরে গিয়ে চা দিয়ে এসেছে, সিঁড়ির নিচে পড়ে থাকা কাগজ কুড়িয়ে তুলে ফেলেছে। হঠাৎ করিডোরের মাঝ দিয়ে হেঁটে এলেন ইংরেজি বিভাগের প্রধান মাহবুব স্যার। চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, এই যে তুমি নতুন পিয়ন না? সুমন মাথা নেড়ে বলল, জি স্যার।
এই যে ক্লাসরুম 203-এর সামনে ঝাড়ু দেওয়া হয়নি, এগুলো কি আমার বলতে হবে? সুমন কিছু না বলে হাতে থাকা ঝাড়ু নিয়ে সেদিকে এগিয়ে গেল। শিক্ষক চলে যাওয়ার পর পাশ দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন ছাত্র হেসে উঠল। রাফি অর্থনীতির প্রথম বর্ষের ছাত্র বন্ধু রোমানকে ঠেলতে ঠেলতে বলল, দেখছোস এই লোকটা নাকি নয়া পিয়ন, একবার দেখলেই মনে হয় যেন টোকায়। রোমান হেসে বলল, আমি তো ভেবেছিলাম কোনো ভিখারি ভুল করে কলেজে ঢুকে পড়েছে। সুমন সব শুনছে, বুঝতে পারছে, তবুও তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শুধু নিচু মাথায় নিজের কাজ করে যাচ্ছে। সে মুহূর্তে করিডোরে প্রবেশ করল সাফা, সাথে মিম আর সারা। সাফার মুখে একটা অদ্ভুত কঠোরতা, যেন নিজের অবস্থা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। চোখে চোখ পড়তেই মিম হাসি চেপে বলল, এ যে তোমার প্রিয় প্রিয়ন ভাই হাজির। সাফা হেসে বলল, আরে ওর নাম রাখা উচিত মিস্টার সবর। এত অপমান সহ্য করে কিভাবে চুপ থাকতে পারে কিভাবে? যারা চোখ ছোট ছোট করে বলল, মাঝে মাঝে তো ভয় লাগে, এমন চুপচাপ মানুষদেরই না একদিন দেখা যায় সিরিয়াল কিলার। তারা তিনজনই হেসে উঠল। সুমন চোখ তুলে এক মুহূর্তের জন্য সাফার দিকে তাকালো। চোখে কোনো রাগ নেই, কিন্তু গভীর কিছু ছিল। সাফা তার দৃষ্টি দেখে একটু থমকে গেল, কিন্তু নিজেকে সামাল দিয়ে বলল, তাকাচ্ছ কেন? কাজ করতে এসেছো, কাজ করো। আমাদের দিকে তাকানোর অধিকার তোমার নেই। সুমন কিছু বলল না, নীরবে মেঝে পরিষ্কার করতে লাগলো। কলেজের ক্যাফেটেরিয়ায় দুপুরবেলা ভিড় জমেছে। একপাশে বসে আড্ডা দিচ্ছে রায়হান, মিম, রাফি ও আরও কয়েকজন। রায়হান বলল, এই কলেজে ইদানিং খুব বেশি লোক ঢুকছে, নিরাপত্তা টাইট করা উচিত। রাফি চোখ ঘুরিয়ে বলল, তুই সেই পিয়নের কথা বলছিস না? হা হা, ওর তো চলাফেরাই সন্দেহজনক। মিম গ্লাসে চুমুক দিয়ে বলল, সন্ধ্যার পর একবার দেখছিলাম ছাদের ধারে দাঁড়িয়ে কানে ফোনে কথা বলছে। এই পিয়নের এত গোপন কল কাদের সঙ্গে? রোমান বলে উঠল, চল আমরা একটু ধুলাই দিই ওকে। আমাদের সামনে দাঁড়ায় না, অথচ তাকায়, ভাব খায় অনেক। হাসতে হাসতে সবাই উঠে পড়ে। ওদিকে সুমন তখন বইয়ের গুদাম ঘরে কিছু পুরনো খাতা গোছাচ্ছে। দরজা হালকা খোলা, হঠাৎ পেছন থেকে দরজা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায়। এক ঝাঁক ছেলে হেসে হেসে ঘরে ঢুকে আসে। রায়হান দরজায় দাঁড়িয়ে বলল, এখানে কি করছ রে ভাই? সুমন শান্ত গলায় বলল, গুদামঘরের দায়িত্ব অফিস আমাকে দিয়েছে। রাফি এগিয়ে এসে তার কাঁধে চাপড় মারল। এইভাবে কথা কয় না পিয়নরা, আমাদের চেহারা তোকে ভয় দেখায় না? রোমান পাশে দাঁড়িয়ে বলল, আচ্ছা বলতো, তুই কি আসলে পিয়ন না কোনো জাদুকর ছদ্মবেশে ঢুকেছিস? সবাই হেসে উঠল। কেউ পকেট থেকে পুরনো রেজাল্ট বের করে তার মুখে ছুঁড়ে মারল, কেউ তাকে ধাক্কা দিল। কিন্তু সুমনের চোখে কোনো ভয় নেই, মুখে কোনো আতঙ্ক নেই। একসময় রাফি তার গলা ধরে বলল, একটা কথা বলতো দেখি, এত সহ্য করিস কিভাবে? সুমন খুব আস্তে পড়ল, কারণ আমার সহ্য শক্তি আমার অস্ত্র। রাফি হেসে ফেলে বলল, তোর তো মাথা গেছে। সন্ধ্যা। কলেজ ছুটির পর আবার সে ছাদে গিয়ে দাঁড়ালো সুমন। পকেট থেকে মোবাইল বের করে একটা নাম্বারে কল করলো। ওপাশ থেকে আনোয়ার নামের একজন বলল, সব ঠিক আছে সুমন ভাই। সুমনের গলা ছিল অদ্ভুত শীতল। ওদের প্রত্যেকটার মুখ, কথাবার্তা, আচরণ সব মনে রাখো, সময় এলে এটার দাম বুঝে যাবে। আনোয়ার বলল, আপনার সিগনালে পুরো শহর নেড়ে উঠবে ভাই। সুমন ধীরে বলল, আমি এখনো শুরু করিনি, এটা তো শুধু নীরবতা। ফোনটা কেটে সুমন দাঁড়িয়ে রইল নিঃশব্দ আকাশের দিকে তাকিয়ে। তার ছায়া পড়ে আছে কলেজের ছাদে, কিন্তু সে নিজে যেন অদৃশ্য। অবজ্ঞার মধ্যে লুকানো এক ভয়ানক পরিচয়। যেদিন তার মুখোশ খুলবে সেদিনই কলেজ আর এই শহর কেঁপে উঠবে তার নামে, মাফিয়া কিং সুমন। সকাল 7:30। কলেজের মাঠটা তখনও কুয়াশায় ঢাকা। ধীরে ধীরে সূর্য উঠেছে, কিন্তু সুমনের জীবনের আলো যেন এখনো ধরা দেয়নি। কলেজের পেছনের খোলা জায়গাটাতে দাঁড়িয়ে সে হাতে ঝাঁটা নিয়ে ধীরে ধীরে চারপাশ পরিষ্কার করছিল। সাদা কালো রঙের ইউনিফর্মের নিচে তার গায়ে তখনও ভেজা শার্ট, কারণ একটু আগেই টয়লেট পরিষ্কার করে এসেছে। হঠাৎ পেছন থেকে একগুচ্ছ হাসির শব্দ ভেসে এলো। রাফি, রায়হান, রোমান তিনজন মিলে এগিয়ে এলো। রাফির হাতে কফির কাপে চুমুক আর মুখে বিদ্রুপ। আর একটা কথা বলে রাখি, এরা সবাই এখানে হোস্টেলে থাকে। রাফি সুমনকে জিজ্ঞেস করলো, এই যে সুমন ভাই, সকাল সকাল গেলাস না ময়লা কুড়াচ্ছেন?
সুমন কিছু বলল না, মাথা নিচু করে ময়লা পরিষ্কার করতে লাগলো। রায়হান হাসতে হাসতে বলল, ওরে দেখ, কোনোদিন মুখে শব্দ করে না। আমি বলি, পিয়নের মধ্যে এত ঘরোয়া ম্যানার আসলো কোত্থেকে? রোমান পেছন থেকে একটা কলার খোসা ছুঁড়ে মারল সুমনের দিকে। তোর বাড়িতে কি রোবটদের মতো মানুষ তৈরি হয়, নাকি তুই কোনো এনিমে চরিত্র? চারপাশে কয়েকজন নতুন ছাত্রী দাঁড়িয়েছিল। তারা সবার কাণ্ড দেখে হাসতে লাগলো। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করলো। একটা ছাত্রী তানহা হেসে বলল, আমাদের কলেজে যদি কখনো ফানি চরিত্রের অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই পিয়নটাই পাবে। ঠিক তখনই পাশের করিডোর দিয়ে সাফা হেঁটে এলো। তার মুখে ঠান্ডা অভিব্যক্তি, কিন্তু চোখে ছিল অবজ্ঞার আগুন। সাফা বলে উঠল, তোমরা এখনো এই ছেলেটিকে সিরিয়াসলি নিচ্ছ? আর এই কলেজে ঢোকার পর থেকে দেখে আসছি, এই লোকটা সবসময় ভিজে কাপড়ে ঘোরে, যেন কেউ বাসি পানি ঢেলে দিয়েছে। মিম পাশে এসে গলা জড়িয়ে ধরল সাফাকে। তুই জানিস, আমি একবার ওকে বাথরুম পরিষ্কার করতেও দেখেছিলাম। চোখে জল আসছিল আমার। সবাই হেসে উঠল। সুমনের মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু ভেতরের চোখে আগুনের ফুলকি যেন নাচছে। সুমন মনে মনে বলল, তোমরা হাসো, তোমাদের প্রতিটা হাসি আমি জমিয়ে রাখছি। একদিন এই হাসি হবে তোমাদের কান্নার কারণ। একটা সময় কলেজে একটা ঘোষণা দেওয়া হলো, পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে। প্রতিটা ক্লাস নিজ দায়িত্বে তাদের ক্লাসরুম পরিচ্ছন্ন রাখবে, কিন্তু কাজের দায়িত্ব থাকবে পিয়নের উপর। হিসাব মতো কাজটা সুমনের উপরই বর্তায়। সারোয়ার স্যার, বাংলা বিভাগের শিক্ষক হাঁটতে হাঁটতে সুমনকে ডাক দিলেন। এই যে সুমন, 204 নম্বর ক্লাসের বাচ্চারা আজ বারান্দা ময়লা করে ফেলেছ, গিয়ে ঠিক করো। সুমন মাথা নেড়ে বেরিয়ে পড়ল। ক্লাস 204। ভেতরে তখন সাফা, মিম, রাফি, রোমান, সারা সবার একসাথে আড্ডা চলছে। দরজা খোলার সাথে সাথে সুমনকে দেখে রোমান বলে উঠল, আসছো আমাদের প্রিয় বন্ধু? মিম হাসতে হাসতে বলল, সুমন ভাই, আপনি আসলে একজন শিল্পী। ময়লা পরিষ্কার করা আপনার আর্ট। সাফা চেয়ার থেকে উঠে এসে সামনে দাঁড়ালো। তুমি কি জানো এই ক্লাসে এসে তোমার উপস্থিতি কতটা বিশ্রী লাগে? আমি তো চাই কলেজে পিয়নদের চলাচলের একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা হোক। সুমন চুপচাপ ক্লাস পরিষ্কার করতে লাগলো। এমন সময় হঠাৎ রাফি তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে বলল, সরি ভাই, পা হড়কে গিয়েছিল। সুমনের হাতে থাকা ঝাঁটা পড়ে গেল। তার চোখ এক মুহূর্তের জন্য রাফির দিকে উঠল, তীব্র, শীতল, অথচ শব্দহীন। রাফি পিছিয়ে এসে একটু থমকে গেল। তার বুকের ভেতর হঠাৎ যেন একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি ছড়িয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে হেসে বলল, তুই তো দেখি রাগ করছিস, এবার তোকে আসলেই ভয় করতে শুরু করলাম। সেদিন বিকেলে কলেজ ছুটির পরে সুমন আবার সে পুরনো জায়গায় ছাদের কোণায়। তার হাতে পুরনো মোবাইল ফোন, চোখে অনন্ত আকাশ। ফোন বাজল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শামীম বলল, ভাই, ঢাকা বন্দরের ওই ডিলটা চূড়ান্ত, শুধু আপনার নির্দেশ। সুমন ধীরে বলল, আমি এখনো সময় আসার অপেক্ষায়। যারা আমাকে নিয়ে হাসে, যারা আমাকে তুচ্ছ ভাবে, যারা ভাবছে আমি শুধু মেজে পরিষ্কার করে এক দাস, তাদের জন্য এক একটা চমক রেডি করে রাখো। শামীম কণ্ঠে সম্মান আর ভয়। আপনি যেভাবে বলবেন ভাই। সুমন চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তার নিঃশব্দ জীবনটা প্রতিদিন তুচ্ছতায় ডুবে যাচ্ছে, কিন্তু কেউ জানে না এই তুচ্ছতার নিচে ঘুমিয়ে আছে বিস্ফোরণের মতন এক প্রতিশোধ, যার শব্দ একদিন গোটা শহরকে থমকে দেবে। কলেজের দুপুরটা কেমন যেন এক ধরনের ক্লান্ত বিষণ্ণতায় ভরা। চারদিক শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যে লুকিয়ে আছে কিছু চেপে রাখা বিদ্রুপ, যার শিকার প্রতিদিন একটাই মানুষ, সুমন। দুপুরের ক্লাস শেষে সাফা আর মিম লাইব্রেরির পেছনের খোলা জায়গায় বসে গল্প করছিল। সামনে দিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল সুমন। তার হাতে ছিল ময়লার একটা পুরনো ব্যাগ। মিম মুখটা বাঁকিয়ে বলল, আরে ওই দেখ, আবার আসছে ভবিষ্যতের ধনী পিয়ন। সাফা মাথা নাড়ল। এই ছেলেটার মাঝে অদ্ভুত একটা গরিবী অহংকার আছে, বুঝলি? মনে হয় সে আমাদের থেকে আলাদা কোনো জাতের। সুমন শুনছিল, কিন্তু কিচ্ছু বলল না। আবারও সেই নিঃশব্দ পায়ে হাঁটা, কিন্তু হঠাৎ সাফা উঠে দাঁড়িয়ে সামনে এসে বাধা দিল। শোনো, আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু তোমার এই ভদ্র ভদ্র ভাবটা কেন জানি অসহ্য লাগে। তুমি পিয়ন সেটা বুঝতে পারো তো? কলেজে আসার সময় আয়নায় নিজেকে দেখে এসো। সুমন থামল।
ধীরে ধীরে চোখ তুলে সাফার চোখে তাকালো। তুমি জানো তো, কখনো কখনো আয়নাতেও সব কিছু দেখা যায় না। কিছু কিছু জিনিস শুধু সময়ের সঙ্গে প্রকাশ পায়। সাফা একটু চমকে গেল। মানে কি? সুমনের চোখে কোনো রাগ নেই, শুধু নিঃসার নীরবতা। তোমরা ভাবো আমি কিছুই জানি না, আমি হাস্যকর, কিন্তু আমি বলছি না যে তোমরা ভুল ভাবছো। আমি শুধু অপেক্ষা করছি, তোমরা যখন বুঝবে তখন আর হাসতে পারবে না। সাফা হেসে বলল, তুমি কি কোনো নাটকের স্ক্রিপ্ট মুখস্থ করছো? এইসব ডায়লগ কাকে বলছো তুমি? সুমন এক মুহূর্তে তাকিয়ে থেকে বলল, তোমাকে। মিম পাশে এসে বলল, উফ কি ড্রামাটিক, ওকে তো সিনেমায় নেওয়া উচিত। সাফা হেসে বলল, তুমি কি নিজেকে রাজা ভাবো নাকি? তুমি যদি রাজা হও তাহলে আমরা কি প্রজারা? সুমন ঠান্ডা গলায় উত্তর দেয়, হয়তো, তবে এখন তোমরা বুঝবে না। তোমরা এখন শুধু নিজেদের সিংহাসন পাবো, কিন্তু সিংহ আসলে কাদের চোখে ধরা দেয় জানো তো? শিকারীদের নয়, ভিকটিমদের। সাফা কেমন যেন স্থির হয়ে গেল। কথাগুলো এমনভাবে উচ্চারিত হলো যেন একটা খোলা ছুরির মতন। হঠাৎ পেছন থেকে রাফি এসে পড়ল। আরে সাফা, এই পিয়নের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? চলো তো। সাফা শটান চলে গেল, কিন্তু যাওয়ার আগে চোখে এক ধরনের অজানা অস্বস্তি রেখে গেল। পরদিন সকালে ক্লাস শুরুর আগে সাফা একা লাইব্রেরির করিডোরে বসেছিল। হঠাৎ সে দেখল সুমন তার পাশে এসে দাঁড়িয়েছে। সাফা বলল, তুমি কি আমাকে ফলো করছো? সুমন ধীরে জবাব দিল, না, তোমার চেহারা না দেখলে দিনটা ফাঁকা ফাঁকা লাগে। সাফা বিরক্ত হলো। তুমি জানো তুমি এখন কি বললে? সুমন ঠান্ডা স্বরে বলল, হ্যাঁ, তুমি সব সময় আমাকে অপমান করো, আমিও শুনে যাই, কিন্তু জানো অপমানের নিচেও কথা থাকে। সাফা বলল, তুমি কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলো, সোজা করে বলতে পারো না? তুমি কি চাও আমি সোজা করে বলি? তুমি আমাকে অপছন্দ করো? সাফা একটু থমকে গেল। হ্যাঁ করি, কারণ তুমি অদ্ভুত। পিয়নের মতো দেখাও, কিন্তু কথা বলার জন্য তুমি। সুমনের কণ্ঠে এবার একটু রূঢ়তা। যেন আমি পিয়ন না, তাই তো? তোমাদের চোখে পোশাকি পরিচয়? সাফা নীরব হয়ে গেল। সুমন নরম গলায় বলল, কিন্তু আমি তোমার চোখে ভয়ের ছায়া দেখেছি। সেদিন যখন আমি চোখে চোখ রাখি তুমি চমকে উঠেছিলে। কেন? সাফা দাঁত চেপে বলল, তুমি কি আমায় ভয় দেখাতে চাও? সুমন হালকা হাসে, তারপর বলে, না, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, কারণ তুমি শুধু আমাকে অপমান করো না, তুমি প্রশ্ন করো, বাকিরা শুধু হাসে। তোমার সাহস বেড়ে গেছে। সাফা ধীরে ধীরে বলল, হয়তো তোমার অপমানের মধ্যেই আমি সাহস খুঁজে পেয়েছি। সুমনের চোখে এবার এক অদ্ভুত স্থিরতা। সেদিন বিকেলে সুমন কলেজের পেছনের পুরনো ভবনের ছাদে দাঁড়িয়ে ফোন করল। শামীম, বন্দরের মাল কোন ঘাটে রাখছো? ভাই, দগুরিয়া ঘাটে রাখছি। আপনি কি বলবেন, সরাবো? না, এখন না। যারা আজ আমাকে খাদা ছুঁড়ে মারছে তাদের সামনে কবে কাদার নিচে লাশ পড়ে থাকবে সেই দৃশ্যের জন্য অপেক্ষা করো। ওপাশে নিঃশব্দ ভয়, সুমনের চোখে আকাশ, তার ঠোঁটে এক টুকরো নিঃশব্দ প্রতিজ্ঞা। পরের দিন কলেজের বারান্দা কোলাহলে ভরা, ছাত্রছাত্রীদের হাসি ঠাট্টার মাঝে সুমন যেন এক অদৃশ্য ছায়া। তার চলাফেরা নিঃশব্দ, কিন্তু উপস্থিতি যেন কিছু একটা ঘন অন্ধকার নিয়ে আসে। একদিকে বসেছিল সাফা, মিম আর রাফি। তিনজনই মুখর, কিন্তু আজ তাদের টার্গেট একটু বেশি স্পষ্ট। রাফি হাত নেড়ে ডাকল সুমনকে, এই যে এই দিকটা একটু মুছে দাও তো, এখানে ধুলো জমে আছে। সুমন চুপচাপ এগিয়ে এলো, মেঝে পরিষ্কার করতে করতে বলল, আপনারা বসে থাকুন, মুছে দিচ্ছি। মিম হেসে বলল, আরে ওরে কি ভদ্র কথা বলো, হঠাৎ এত ভদ্রতা কই পেলি রে? সাফা হালকা গম্ভীর গলায় বলল, তুই কি জানিস এই ছেলেটা কলেজে পড়ার অভিনয় করে মাঝে মাঝে। রাফি হেসে উঠল, সত্যি? পিয়ন হয়ে পড়াশোনা? বাহ! তো তুই কি হতে চাস, ডাক্তার না ইঞ্জিনিয়ার? সুমন হাত থামিয়ে ওদের দিকে তাকালো। হতে চাই না কিছুই, শুধু চাই তোমরা একদিন বুঝো, যাকে তুচ্ছ ভাবো তার পায়ের নিচে হয়তো তোমাদের সম্মান চাপা পড়ে আছে। মিম চোখ গোল করে বলল, ওহো, বড় বড় কথা শিখেছে। কই রে, রাতে সিনেমা দেখিস নাকি তুই? সাফা ঠান্ডা গলায় বলল, তুমি এত কথা বলো কেন? এই পিয়নকে এত কথা বলা মানায় না, কাজ করেই মানায়। সুমন এবার একটু নিচ গলায় বলল, তুমি জানো
কাজ করাটা অপমান নয়? অপমান তখনই হয় যখন তুমি তোমার সীমাবদ্ধতা দিয়ে অন্যকে বিচার করো। সাফা থতমত খেয়ে গেল, কিন্তু মুখ থামালো না। তুমি কে সেটা জানি না, কিন্তু এইসব ডায়লগ আর মুখ ভর্তি অহংকার এটা তোমার জায়গা নয়, বুঝেছো? সুমন এবার চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে অদ্ভুত এক ধরনের ঠান্ডা প্রতিজ্ঞা। বিকেলের দিকে কলেজের পেছনে পুরনো বিল্ডিংয়ের করিডোরে দাঁড়িয়েছিল সুমন। মোবাইলে দ্রুত কিছু মেসেজ টাইপ করছিল। পুরনো ক্লায়েন্টদেরকে অ্যাক্টিভ করো, অস্ত্র পাঠাতে বলি, সময় শেষ হয়ে আসছে। ওদের মুখের হাসি আমি রক্তে ডুবিয়ে দিতে চাই। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো সাফার গলা। তুমি এখানেই ছিলে? সুমন মোবাইল বন্ধ করে পকেটে ঢুকিয়ে বলল, হ্যাঁ, একটু চুপচাপ জায়গা দাঁড়ালেই শান্তি লাগে। সাফা হালকা হাসল। তোমার মতো মানুষেরা শান্তি নিয়ে ভাবো? সুমন ধীর গলায় বলল, তুমি ভুল করো না। যারা বেশি যন্ত্রণা সয় তারাই শান্তির দাম বুঝে সবচেয়ে ভালোভাবে। সাফা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার চোখে এক ধরনের রাগ আছে, জানো? রাগ নয়। সুমন চোখে তাকিয়ে বলল, এটা হিসেব। কে কবে কি করলো আমি ভুলে যাই না। সাফা একটু কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, তুমি এইসব কেন বলো? কারণ আমি চাই তুমি জানো এই পিয়নের মুখোশের নিচে কি আছে। সেটা জানলে শুধু অবাক হবে না, ভয় পাবে। সাফা এবার আর ঠাট্টা করল না, শুধু বলল, তুমি অনেক বেশি অদ্ভুত। সুমন হেসে ফেলল। হয়তো তুমি এখন ভাবো আমি পাগল, কিন্তু সময় তোমার ধারণা বদলে দেবে। সেদিন তুমি আর চোখে চোখ রাখতে পারবে না। সাফা আসতে বলল, আমি এখনো ভাবি তুমি বেশি কথা বলো। সুমন ধীরে পেছন ফিরল। একদিন আমার কথা না শুনলে তুমি ঘুমাতেও পারবে না। অন্যদিকে রাফি আর মিম নিজেদের মধ্যে ফিসফিস করছিল। সাপা আজকাল ওই পিয়নের সঙ্গে বেশি কথা বলে না? রাফি জিজ্ঞেস করল। মিম বলল, হ্যাঁ রে, কিছু একটা হচ্ছে। মেয়েটা হয়তো সাইকোপিয়ানের প্রেমে পড়েছে। রাফি দাঁত চেপে বলল, যদি সত্যি তা হয় তাহলে ও পিয়নটা বাঁচবে না। আমি নিজের হাতে ওর হাড় ভেঙে দেব। সেদিন রাত অন্ধকার ঘরে বসে সুমন নিজের ফাইল খুলে বসে। টেবিলের উপর ছড়ানো পেপার কাটিং, কয়েকজন ধনী ব্যবসায়ীর ছবি, বন্দুক আর এক টুকরো কাঁচে লেখা কয়েকটা নাম। রাফি, সাফা, মিম, একে একে সবাইকে টানব, তারপর ফেলে দেব নিচে। কিন্তু সাফাকে একটু আলাদা করে টানতে হবে। তার মধ্যে কিছু আছে, আগুন আর পানি একসাথে। সুমন দাঁড়িয়ে আয়নার সামনে গিয়ে বলল, আমার নাম সুমন। সবাই ভাবে আমি কিছুই না, কিন্তু আমি এই শহরের ছায়ার মালিক। ঠিক আছে, এবার তাহলে গল্প ঘুরে যাবে সুমনের ছদ্মবেশের বাইরের জগতের প্রথম ইঙ্গিতে। এই পর্বে কলেজ নয়, বাইরে এক ভয়ঙ্কর সংঘর্ষ। শুক্রবার সকাল, কলেজে আজ ছুটি, কিন্তু একমাত্র সুমন নেই কলেজ ক্যাম্পাসে। সাধারণত সে কখনো অনুপস্থিত থাকে না। পিয়নের কাজ সে এমনভাবে করে যেন তার জীবনে কলেজেই আটকে আছে, কিন্তু আজ তার জায়গাটা ফাঁকা। সাফা লাইব্রেরির জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটু চিন্তিত কণ্ঠে বলল, আজ সুমন আসেনি, এটা কেমন যেন অদ্ভুত লাগছে। কেউ অবশ্য এই কথায় গুরুত্ব দিল না। এদিকে শহরের একেবারে প্রান্তে পরিত্যক্ত গুদামের ভেতর আলো নেই, শব্দ নেই, শুধু কয়েকটা শ্বাস ভারী হয়ে বাতাস কাঁপিয়ে দিচ্ছে। সুমন একা দাঁড়িয়ে আছে। তার সামনে 6 জন সশস্ত্র গুন্ডা, কারো হাতে চাপাতি, কারো কোমরে আগ্নেয়াস্ত্র। একজন চিৎকার করে উঠল, আমাদের মাল নিয়ে খেলছিস? মনে করেছিস ছদ্মবেশে থাকলে কেউ ধরতে পারবে না? সুমন ঠান্ডা গলায় বলল, ভুল করেছ, আমার ছায়ায় হাত দিয়েছ। এখন আমি নড়েছি, সেই মালগুলো শুধুই আমার। তার উপর কেউ নজর দিলে তাকে আমি শেষ করে দেব। এক গুন্ডা পেছন থেকে ছুটে এলো চাপাতি হাতে। সুমন এক পায়ে বাঁদিকে সরে গিয়ে তার হাত চেপে ধরল, আরেক হাতে ঘুষি মেরে ফেলে দিল মাটিতে। দ্বিতীয় জন গুলি চালানোর চেষ্টা করতে সুমন স্টিলের ছেঁড়া পাইপ দিয়ে তার হাত ভেঙে দিল। গুলি বাতাসে গেল আর মানুষটা মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় জন পেছন থেকে চেইন দিয়ে গলা পেঁচাতে গেলে সুমন পিছনে ঝুঁকে পিঠে ধাক্কা দিয়ে ওকে উল্টে ফেলে দিল। তারপর পা দিয়ে বুকের উপর চাপ দিয়ে চেইনটা খুলে নিল। এরপর শুরু হলো এক ধ্বংসাত্মক নৃত্য। এক একজন এগিয়ে এসে ফিরে গেল হাড় ভাঙা, রক্তাক্ত হয়ে। মাথা ফেটে গেল, হাত ভাঙল, দাঁত পড়ে গেল মাটিতে। চারদিকে শুধু চিৎকার, আহ আমাকে বাঁচাও। সুমন রক্তমাখা মুখে দাঁড়িয়ে রইল।
ধুলো, রক্ত, ঘাম সব মিলিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য। একজন পড়ে থাকা গুন্ডা উঠে চিৎকার দিয়ে বলল, এই লোকটা, এটা পিউন না, এটা রক্ত পিপাসু কিছু একটা, এটা মাফিয়া কিং। সুমন তার দিকে এগিয়ে এসে হাঁটুতে বসে বলল, মুখ বন্ধ রাখো, নয়তো তোমার পরের নিঃশ্বাসটুকু শেষ নিঃশ্বাস হবে। এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো সুমন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রক্ত, কঙ্কালসার দেহ, কান্না। তার মুখে একটু দুঃখ নেই, বরং ঠোঁটের কোণে অদ্ভুত এক চিৎকার, চেপে রাখা হাসি। সে পেছনে হাঁটল, গুদাম থেকে বেরিয়ে গেল, গা ধুয়ে আবার ফিরে যাবে ছদ্মবেশে, কলেজের পিয়ন হয়ে। কিন্তু রক্তের গন্ধটা যেন এখনও লেগে রইল বাতাসে। ঢাকার উপকণ্ঠের নামি দামি এই কলেজটা বাইরে থেকে নিরীহ মনে হলেও ভেতরের গল্প ভয়াবহ। ছাত্রদের চিৎকার, প্রেম, ভালোবাসা, টিফিন টাইমের মজা সব কিছুর মাঝে লুকিয়ে আছে এক অদৃশ্য অন্ধকার। আর সেই অন্ধকারকে ছিঁড়ে আলোর পথে বের করার জন্য এক অদ্ভুত পিয়ন ছেলেটা ঢুকেছে এখানে, যার আসল নাম মুখে আনতে গেলেও কেঁপে ওঠে বহু অপরাধী চক্র। ছেলেটার নাম সুমন। কলেজে সবাই তাকে দেখে একটা সস্তা পিয়নের চোখে। মাথায় জীর্ণ টুপি, সস্তা জুতা, হাতে জুট ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা। কিন্তু কেবল তার চোখের গভীরে যদি কেউ তাকিয়ে দেখত তাহলে বুঝত এই ছেলেটার ভেতরে জ্বলছে অগ্নিশিখা। আজ কলেজে সুমন নেই। চিরাচরিতভাবে গেটের পাশে পানি ভর্তি চারটা পাল্টায় না। কেউ ক্লাসরুমে হুট করে ঢুকে বলে না, স্যার ব্ল্যাকবোর্ডে চক নাই। কারো নজরে না পড়লেও সাফা ঠিকই খেয়াল করেছে। সাফা কলেজের সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে সবসময় একরকম তীক্ষ্ণতা। পেছনে সবসময় থাকে তার দুই ছায়া সঙ্গী, রাফি আর মিম। মিম বলল, আজকে কলেজে এসে শান্তি লাগছে। ওইখানে দাঁড়াইয়া থাকলে মনে হয় এক একদিন জোকস দেখতেছি। রাফি হেসে বলল, হ্যাঁ রে, ওই সুমন না থাকলে কলেজটা অনেক ক্লাসি লাগে, একদম ড্রেস কোড ভাঙার মডেল সে। সাফা একটু হাসলো ঠিকই, তবে চোখে একটা অদ্ভুত প্রশ্ন। তবুও না জানি কেন মাঝে মাঝে মনে হয় ওর চোখ দুটো যেন কিছু লুকায়। একদিন আগের ঘটনা। শহর থেকে 30 কিলোমিটার দূরে এক পরিত্যক্ত গুদাম। রাত 3টা বাজে। আকাশে চাঁদ ঢেকে গেছে মেঘে। গুদামের ভেতরে কেবল আলো জ্বলছে একটা কুপির, বাতাসে বারুদের গন্ধ। সুমনের সামনে মাটিতে পড়ে আছে দুটো লোক। একজনের মাথা ফাটা, আরেকজন গুলি খেয়ে মারা গেছে। সুমন হাঁটু গেড়ে বসে আছে, বুকের বাঁ পাশে গুলির চিহ্ন। শ্বাস কাঁপছে, কিন্তু চোখে ভয় নেই। হঠাৎ পেছন থেকে কেউ গলায় ছুরি ধরে বলল, শেষবার জিজ্ঞাসা করতেছি, তুই কে? সুমন ধীরে ধীরে বলল, তুই জানিস না আমার হাত দিয়ে কতবার মৃত্যুর জন্ম হয়েছে? আমি কে সেটা জানার আগেই তোকে মরতে হবে। এক হঠাৎ মোচড় দিয়ে পেছন থেকে লোকটাকে ধাক্কা দিয়ে দেয়ালে ঠেলে দিল। এরপর কোমরের নিচে থেকে পিস্তল বের করে শূন্যে 2 বার গুলি করল। চারপাশে আতঙ্ক। দুটো লোক পালাতে গিয়েও পড়ে গেল সুমনের ফাঁদে। গুদামের একপাশে রাখা ক্যামেরা সব কিছু রেকর্ড করেছে। এই ভিডিও যাবে সরকারি হাই কমান্ড ইউনিটের কাছে। সুমন দাঁড়িয়ে বলল, তোমরা তো আমার ছায়াকেও চিনতে পারো না। তোমাদের বসকে কথা বলো, আর না হলে গুলি মাথার ভিতরে ঢুকবে। একজন ভয় পেয়ে বলে উঠল, আমরা কলেজ থেকে চালাই। প্রিন্সিপাল স্যার, আমাদের বস, সব চালায় সে। ডাক কেনার লেনদেন, কলেজে যত ছাত্র ভর্তি হয় তার 30% নেশায় ডুবে। সুমনের মুখে একটা টান টান হাসি। আমিও তো সেখান থেকে এসেছি আগুন ধরাতে। হঠাৎ ডান দিকের দেওয়াল ভেঙে আরও 3 জন ঢুকে পড়ে। ভয়াবহ মারামারি শুরু হয়। ঘুষি, কিল, বন্দুকের গুলি মেঝে রক্তে ভেসে যায়। কিন্তু শেষ পর্যন্ত সুমন বেঁচে যায়। শরীরে 3টা ছুরি বিদ্ধ হলেও সে নিজে গুদামটা উড়িয়ে দেয়। একদিন পর সুমন ফিরে আসে কলেজে। চোখে আগের মতোই মোটা চশমা, হাতে জুট ব্যাগ। বুকের বাঁ পাশে স্টিচ করা জায়গাটা সে প্যাঁচ দিয়ে ঢেকে ফেলেছে। কেউ কিছু টের পায় না। সাফা দূর থেকে তাকে দেখে। তার মুখে বিস্ময়, চিন্তা, বিরক্তি সব একসাথে। সাফা নিজের মনে বলল, এই ছেলেটা মাঝে মাঝে এত বদলিয়ে যায় কেন? হঠাৎ কোথায় চলে যায়, তারপর এমন ক্লান্ত হয়ে আসে কেন? মিম পেছন থেকে বলল, আরে ও আবার চলে এসেছে নাকি? ওরা তো কলেজ থেকে বের করে দেওয়ার দাবি করা উচিত। রাফি কাঁধে হাত দিয়ে বলল, চল চল, ওর দিকে তাহলে তাকালেই দুনিয়া খারাপ হয়ে যায়। কেউ বুঝল না, কেউ টের পেল না। সুমনের পায়ের নিচে লুকানো আছে সে আগুন,
যেটা একদিন এই কলেজ আর সেই প্রিন্সিপালের মুখোশ ছিঁড়ে ফেলবে। ঢাকার উপকণ্ঠে এক ছোট্ট খালি জমির পাশে কালো রঙের একটা জিপ দাঁড়িয়েছিল নীরবে, অন্ধকারে প্রায় অদৃশ্য হয়ে। সুমন বসেছিল গাড়ির ভেতর, চোখে সানগ্লাস, গায়ে কালো হুডির নিচে তার চোখে ছিল অদ্ভুত রকমের দৃঢ়তা, যেন মুহূর্তে আগুন হয়ে জ্বলে উঠতে পারে। রাশেদ গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। রাশেদ হলো সুমনের আন্ডারগ্রাউন্ড দুনিয়ার বিশ্বস্ত সহযোগী, যাকে সুমন মাঠ পর্যায়ে কাজে ব্যবহার করে। সুমনের টার্গেট নিরাপত্তা বা মাফিয়া সংক্রান্ত বিষয়গুলো সামলে নেয় রাশেদ। হাতে একটা ছোট্ট ছিপ, যেটা সুমনের হাতে তুলে দিতে দিতে বলল, এই চিপটার ভেতরে কলেজের গত এক সপ্তাহে সিসিটিভি ফুটেজ আছে। সব নর্মালি ঠিকই ছিল, কিন্তু লাইব্রেরির পাশে পুরনো লকারের দরজাটা গতকাল কেউ খুলেছে। সুমনের চোখ ধীরে ধীরে শুরু হয়ে গেল। সে চিপটা হাতে নিয়ে বলল, তাদের মধ্যে কেউ একজন জানে আমি কে। রাশেদ মাথা নিচু করে বলল, তাদেরকে কি এখনই সরিয়ে দেবো পথ থেকে? না, এখনই না। আমি এখনো পুরোপুরি নিশ্চিত না, শুধু নজরদারিতে রাখো। আমি একটা অস্ত্র চালানের খোঁজ পেয়েছি, কাল রাতে যেতে হবে সেখানে। সুমনের চোখে ক্ষণিকের জন্য ভয়ঙ্কর এক ঝিলিক দেখা গেল। পরদিন কলেজে সাফা ক্যাম্পাসে ঢুকতেই মিম আর রাফি তার পেছনে এসে দাঁড়ালো। মিম হেসে বলল, তোর পিয়ন প্রেমিকটা আজকে নাই দেখছি। রাফি জোরে হেসে উঠল, ওহো, এই কয়দিনে সুমনের তো বেশ উন্নতি হয়েছে। কালকে তো তোকে চেয়ারে পর্যন্ত এগিয়ে গেল। সাফা বিরক্ত হয়ে বলল, আবার এসব শুরু করেছিস? পিয়নকে কেউ এত সিরিয়াসলি নেয়? মিম কানের কাছে ফিসফিস করে বলল, তুই মুখে যাই বলিস না কেন, গতকাল তুই কিন্তু তার গায়ে হাত দিয়েছিস। সাফা কিচ্ছু বলল না। সে নিজেই জানত সুমনের চোখের সে গভীর দৃষ্টি, তার কথার মাঝে থাকা চাপা গম্ভীরতা কিছু একটা লুকোচ্ছে। কিন্তু কি? রাত 11টা, ঢাকার এক পুরনো পরিত্যক্ত কারখানা। সুমনের গায়ে তখন গাঢ় নীল রঙের ফিল্ড স্যুট, পাশে রাশেদ, হাতে সাইলেন্সার লাগানো বন্দুক, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ সুমনের হাত ইশারা করতে দুজন একসাথে এগিয়ে গেল কারখানার পেছনের গেটের দিকে। ভেতরে এক গাদা অস্ত্র লোড করা হচ্ছিল ট্রাকে। 6-7 জন মাস্ক পরা লোক ব্যস্ত। সুমন একটা ধাতব পাইপের আড়ালে দাঁড়িয়ে মোবাইল বের করে একটা ছবি তুলল। এই চালানটা যাচ্ছে বান্দরবনে, সেখান থেকে মিয়ানমারের দিকেই পাচার হতে পারে। কেউ ভিতর থেকে এগুলো চালাচ্ছে, আর সেই কেউটা আমার অনেক কাছের কেউ আছে। একটা লোক সুমনকে দেখে ফেলে। ওই কেউ ওখানে? ছপাং করে গুলি ছুটে আসে। সুমন সঙ্গে সঙ্গে গুড়িয়ে পড়ে, গুলি এড়িয়ে নেয়। তারপর সেকেন্ডের মধ্যে সে দাঁড়িয়ে পড়ে। দুই হাতের বন্দুক থেকে একসাথে 3টা গুলি ছুটে যায়। 3 জন পড়ে যায় মাটিতে। রাশেদ সাইড থেকে ঘুরে এসে আরেকজনকে ঘাড় ধরে ঠেলে ফেলে দেয় লোহার কন্টেইনারে। ছেলেটার মাথা ফেটে রক্ত ছুটে পড়ে। সুমন গলা নিচু করে বলল, রাশেদ, লাশ গায়েব কর। আমি এগুলো ফটো তুলে মেইন সার্ভারে পাঠিয়ে দিচ্ছি। এটা সরকারকে দেখাতে হবে কেউ আমাকে কলেজের ভেতর থেকে ব্যাটারি করছে। সকালবেলা আবার কলেজে সাফা দাঁড়িয়েছিল লাইব্রেরির সামনে। হঠাৎ সুমনকে দেখে চমকে উঠল। সুমনের চোখে ক্লান্তি, শরীরে নতুন কিছু কাঁটা দাগ। সাফা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কাল কলেজে আসোনি কেন? সুমন হালকা একটা হাসি দিল। ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত ছিলাম। সাফা আরও একটু এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমার চোখে এত ক্লান্তি কেন? শরীরেরও দাগ, কি হয়েছে? সুমন তাকালো সাফার চোখে। সব প্রশ্নের উত্তর সবসময় জানা যায় না সাফা, সময় হলে বলবো। সাফা হঠাৎ মনে মনে কিছুটা কেঁপে উঠল। সে জানে সুমন সেই পিয়ন নয়, তার চোখে আছে এমন কিছু যা কোনো সাধারণ মানুষের মধ্যে নেই। কলেজের প্রিন্সিপালের রুম, রাত্রি। প্রিন্সিপাল চেয়ার ঘুরিয়ে বাইরে তাকিয়ে আছে। ফোনে নিচু গলায় বলছে, হ্যাঁ, চালানটা ধরা পড়েছে। এখনই কিছু করবেন না, শুধু সাবধানে থাকুন। সকালবেলা কলেজের ক্যান্টিনে বসে সুমন তার সাদা প্লেটের উপর এক টুকরো ব্রেড নিয়ে খাচ্ছিল। সবার চিৎকার, চেঁচামেচি, হাসাহাসি এবং মজার কথা বলার আওয়াজ তাকে একদমই প্রভাবিত করতে পারছিল না। তার চোখের নিচে অদ্ভুত একটা তীক্ষ্ণ দৃষ্টি ছিল, যেমন সে সবার থেকে আলাদা। আজকাল তার মনটাও এতটা অস্থির হয়ে উঠেছে। প্রতি মুহূর্তে তার কাছে প্রিন্সিপালের গোপন কাজগুলো ফাঁস হয়ে যাওয়ার তীব্র ভয় মেঘের মতো ভর করেছে। আজ সে আবারও প্রিন্সিপালের গতকালের বৈঠক এবং কিছু অত্যন্ত সেন্সিটিভ তথ্য সংগ্রহ করার জন্য পেছন পেছন তার অনুসরণ করছিল। ক্যান্টিনে বসে থাকা অবস্থায়ও সে যেন ভেতরে ভেতরে জ্বলছিল।
সাফা, মিম এবং রাফি মজা করতে করতে সুমনের পাশে এসে দাঁড়ালো। মিম সুমনের দিকে তাকিয়ে হেসে বলল, তোর ব্রেকফাস্টটা কেমন হচ্ছে? তোকে তো চুপচাপ দেখছি। সুমন হাসি দিয়ে মাথা নেড়ে বলল, বেশ ভালো ম্যাম। তুমি কি জানো গতকাল রাতে একটি মজার ব্যাপার ঘটেছে? সাফা চোখ টিপে বলল, ওই কিসের কথা বলছিস সুমন? আমাদের কিছু বল না। সুমন এক পলক সাফার চোখের দিকে তাকালো, কিন্তু তারপরেই সে মাথা নিচু করে বলল, আসলে কিছু না, কিছুই না, শুধু একটা ছোটোখাটো ঘটনা। সে মনে মনে জানতো তার কাছে এত তথ্য ছিল যে একদিন সবটা উন্মুক্ত করতে হবে, কিন্তু এখনই না, এখনও পুরোপুরি সময় আসেনি। কলেজের পাশের সড়ক, দুপুরের সময়। প্রিন্সিপাল তার সাদা রঙের গাড়ো গাড়িতে কলেজের পাশে রাস্তা ধরে আসছিল। সুমন দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। সে জানতো এখনই কিছু করতে হবে না, তবে সামনে যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। যতই প্রিন্সিপাল গাড়ি থেকে বেরিয়ে হোস্টেলের দিকে পা বাড়াচ্ছিল, সুমন আর তার পেছনে পেছনে এগিয়ে যেতে লাগলো, চুপচাপ, সাবধানভাবে। প্রিন্সিপাল কোথায় যাচ্ছিল এটা সুমনের জানতে হবে। তার কাছে কোনো ধরনের তথ্য হারানোর কোনো সুযোগ ছিল না। প্রিন্সিপাল তার অফিসে ঢুকতে যাওয়ার আগে সুমন দ্রুত পাশের সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে গেল। সেখান থেকে সে কিছুটা দূর থেকে অফিসের জানলা দিয়ে উকি দিয়ে দেখছিল। জানলার ভেতর প্রিন্সিপাল কিছুক্ষণ মোবাইলে কথা বলছিল, কিছু গোপনীয় ব্যাপার নিয়ে আলোচনা করছিল। সুমনের হাতের মধ্যে ছিল ছোট্ট একটা ডিভাইস, যার সাহায্যে সে প্রিন্সিপালের কথোপকথন রেকর্ড করতে পারছিল। হ্যাঁ, আগের চালানগুলো ধরা পড়েছে, কিন্তু এখনকার চালানগুলোর সব কিছু ঠিকঠাক আছে। তুমি মনে রাখবে, কোনো কিছুতে সন্দেহ হলে যেন আমাকে জানানো হয়, কিছু যেন গড়বড় না হয়। সুমনের চোখ শুরু হয়ে গেল। তার সঙ্গীরা জানতো না, কিন্তু সুমন জানতো প্রিন্সিপাল তার মাফিয়া কাজের পেছনে ছিল। রাত 9টা। সুমন এক বন্ধ কামরায় বসেছিল। সামনে একটা ডেস্ক ছিল, আর তার উপরে ছিল প্রিন্সিপালের সাথে গতকালের কথোপকথনের রেকর্ড। সুমন মনোযোগ দিয়ে সেগুলো শুনছিল। এটা শুধু অবৈধ কর্মকাণ্ডের বিষয় না, এটা কিছু মারাত্মক বিষয়। তখনই রাশেদ তার কাছে এসে দাঁড়ালো। সুমন মাথা তুলল। কি খবর? কিছুই না সুমন, তবে আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি এদের মধ্যে কারা সত্যি আর কারা মিথ্যা। তবে তোমার মতো মনে হয় একজনই আসল। তোমার অনুসন্ধানটা কি এখনো চলতে থাকবে? সুমন এক ঝলক রাশেদের দিকে তাকালো। হ্যাঁ, পুরোপুরি চলতে থাকবে। এখন ওদের উপর নজর রাখতে হবে। যদি আমি কোনো ভুল করি তাহলে এর বড় মূল্য দিতে হবে। সরকার আমাকে তাদের ধরতে বলেছে, তবে আমি যদি গোপনে এগুলোর উপর আঘাত করি সেটা হয়তো সঠিক সময় আসবে। রাশেদ মাথা নিচু করে বলল, ঠিক আছে সুমন, তবে সাবধানে থেকো। সাফা একদিন সুমনকে দেখতে পায় রাস্তায় এক মহিলাকে রোড পার করাচ্ছে। এটা দেখে সাফা একটু অবাক হয়। একটা পিয়নের মন এতটা সাদা কি করে হতে পারে? আর সেদিন থেকে সাফা মনে মনে ভাবে যে সে সুমনকে আর বিরক্ত করবে না। কলেজে সাফা সুমনের কাছে এসে দাঁড়ালো। সুমন তাকে এক দৃষ্টিতে দেখল। সাফা জিজ্ঞেস করলো, আজকাল তো তুমি অনেক বদলে গেছো, কোথাও যাওয়ার পরিকল্পনা করেছো? সুমন ধীরে ধীরে সাফার দিকে তাকালো। না, কিছু না, আমি তোমাদের থেকে একটু দূরে থাকতে চাই সাফা। সাফা কেঁপে উঠল। তার মধ্যে একটা অজানা আতঙ্ক ঢুকে গেল। সুমন রাতের বেলা আবার প্রিন্সিপালের অফিসের দিকে এগিয়ে যাচ্ছিল। সামনে আরও অনেক তথ্য ছিল, আর একে একে সেগুলো বের করার পালা ছিল। সে জানতো এটা শেষ করতে হলে অনেক কিছু আসবে, অনেক কষ্ট আসবে, কিন্তু সে ঠিকঠাক শেষ করবে। এটাই তার মিশন। পরের দিন কলেজের ক্যান্টিনে সুমন এক কোণে বসেছিল, চোখে সানগ্লাস, হাতে মোবাইল। তার মুখে কোনো হাসি ছিল না। কিছুদিন ধরে সে বেশ চুপচাপ হয়ে গেছে, কলেজের সবার কাছ থেকে দূরে চলে গেছে। সাফা আস্তে আস্তে ক্যান্টিনের দিকে এগিয়ে এসে সুমনের পাশের চেয়ারে বসলো। আজকাল তো তুমি খুব একা থাকো সুমন, কি হয়েছে? সাফা খুব মৃদু স্বরে বলল। সুমন তীব্রভাবে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, কিছু না সাফা, শুধু কিছু কাজ ছিল, তাই একটু মনোযোগ দিতে হয়েছিল। তুমি কি আমার থেকে কিছু জানতে চাচ্ছ? সাফা একটু বিরক্ত হয়ে বলল, তোমার সাথে যে কথা বলি সেটা তো মনে হচ্ছে তেমন কিছু নয়। তুমি জানো তুমি কতটা বদলে গেছো? গত কয়েকদিনে আমি তোমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখেছি। জানো, কখনো কখনো মনে হয় তুমি আর সেই সুমন নেই যাকে আমি চিনি। সুমন চোখ নামিয়ে নিল। তার মনে একটা অস্থিরতা জমে উঠছিল। সাফার কথাগুলো যেন তার ভিতরের অন্ধকার অংশকে আরও গভীরভাবে স্পর্শ করেছিল। তুমি যা বলছো সেটা ঠিক, তবে আমি যা ভাবছি সেজন্য সবার কাছে কিছু বলতে চাই না।
সব কিছু সব সময় বলা যায় না সাফা। সুমন ধীরে ধীরে বলল। সাফা একটু থমকে দাঁড়িয়ে রইল, তারপর এক নিঃশ্বাসে বলল, তুমি তো কিছুই বলছো না, কিন্তু তোমার চোখের মধ্যে কিছু একটা আছে যা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। তুমি কি আমাকে বিশ্বাস করো? সুমন তাকে এক দৃষ্টিতে দেখল, তার মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। তুমি কি বিশ্বাস করার জন্য প্রস্তুত সাফা? হয়তো তুমি জানো না, কিন্তু আমার জীবন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে কেউ আর কাউকে সত্যি জানানোর সুযোগ পায় না। সব কিছু সাজানো থাকে, কিন্তু ভিতরের ঘটনা কিছুতেই সহজে ধরা পড়ে না। সাফা একটু ঝুঁকে পড়ে বলল, তোমার মধ্যে এত কিছু গোপন থাকছে কেন সুমন? তুমি তো আমার বন্ধু, তুমি জানো আমি তোমার পাশে আছি। আমাকে বলো তোমার মধ্যে কি চলছে? সুমন তার চোখ সাফার চোখে নিবদ্ধ রেখে বলল, তুমি আমার বন্ধু সাফা, আর আমি জানি তুমি আমাকে বোঝার চেষ্টা করবে, কিন্তু মনে রেখো কখনো কখনো কিছু সম্পর্কের মধ্যে এমন কিছু থাকে যা জানাটা আমাদের জন্য ভালো হয় না। অনেক কিছু অনেক সময় শুধু জানার জন্য নয়, অনুভব করার জন্য। সাফা তার চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু সুমন তুমি জানো না তোমার সেই অনুভূতির মধ্যে কি আমার কিছুটা জায়গা আছে? সুমন এক মুহূর্ত চুপ থেকে বলল, তুমি একদিন জানতে পারবে সাফা, তখন হয়তো তুমি বুঝতে পারবে আমি যা বলছিলাম তা কি ছিল। কিন্তু এখন আমি শুধু এটাই চাই, তুমি নিজের পথে থাকো আর আমি নিজের পথে থাকি। সাফার চোখে হতাশার ছায়া পড়ল। তোমার এসব গোপনীয়তা তো আমাকে আরো দূরে ঠেলে দেয় সুমন। সুমন গভীর শ্বাস নিয়ে বলল, হয়তো সাফা, কিন্তু কখনো কখনো আমাদের নিজেদের পথ নিতে হয়। সাফা মৃদু একটা শ্বাস ছাড়ল। তবে আমি মনে করি কখনো কখনো কিছু অদ্ভুত সম্পর্ক কিছুটা পোক্ত হয়ে যায় সুমন। তুমি একদিন বুঝবে যে একজন বন্ধু কখনোই ছেড়ে যায় না। সুমন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যে আমার জন্য এখানে আছো সাফা, তাও আমি জানি, কিন্তু আমাদের পথ এখন এক নয়। সাফার চোখে সাদা এক আলো ফুটে উঠল। তাহলে তুমি আসলেই আমার পাশে থাকতে চাও? সুমন চোখ নামিয়ে নিল, তার মুখে এক টুকরো অদ্ভুত শান্তি ফুটে উঠল, কিন্তু সাফা বুঝতে পারল না সেটা শান্তি ছিল নাকি ছিল কিছু অন্যরকম। হয়তো না সাফা, কিন্তু তুমি যা বলছো আমি তা বুঝতে চাই। সাফা আর কিছু বলল না। সে জানতো কিছু প্রশ্ন ছিল যেগুলো আজও সুমন তার কাছে জবাব দেয়নি, কিন্তু একদিন হয়তো সুমন নিজে সেই উত্তর দেবে। কলেজের অফিসের দিকে তাকিয়ে সুমন পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল। প্রিন্সিপাল ভেতরে ছিল, তবে সুমন জানতো এই মুহূর্তে তার কাজের পরিণতি এত তাড়াতাড়ি আসবে না। আরও কিছু সময়, আরও কিছু তথ্য সংগ্রহ করতে হবে। তার মাথায় সাফার কথা আবার গুঞ্জিত হচ্ছিল। তার দিকে তাকিয়ে থাকা প্রিন্সিপাল এক মুহূর্ত চুপচাপ ছিল। সুমন জানতো এরকম নিরীহ পরিস্থিতির মধ্যে কিছু ভয়ঙ্কর বিষয় গোপনে রয়ে গেছে, কিন্তু সে তাতে থেমে যাবে না। সে জানতো তার কাজ এখন অনেক বড়। প্রিন্সিপালের রুমে ঢুকতে ঢুকতে সুমন একবার পেছনে তাকালো। তার মনে কিছু একটা ছিল, একটা অদৃশ্য শঙ্কা, যে কোনো সময় তার গোপন কাজ ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু সে জানতো তার লক্ষ্য শুধু একটা, প্রিন্সিপালের বেআইনি কাজগুলোর ধরা পড়া। এখনই নয়, কিন্তু তার সব কিছু গুছিয়ে নিতে হবে। প্রিন্সিপাল মৃদু হাসি দিয়ে তাকে সিট নিতে বলল। কেমন চলছে সুমন? সুমন চুপচাপ বসে পড়ল। তার চোখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু সে জানতো প্রিন্সিপাল এখনও তার নামে কোনো সন্দেহ করেননি, এবং এই সময়টা কাজে লাগানোর জন্য এটার পুরোপুরি প্রস্তুতি। ভালোই চলছে। কিছু সময় আগে একটু বেশি কাজ ছিল, কিন্তু এখন ঠিক আছে। সুমন উত্তর দিল। প্রিন্সিপাল খানিকক্ষণ চুপ থেকে বলে উঠল, অভ্যস্ত হয়ে যাচ্ছ তো, তবে একটা ব্যাপার মনে রেখো, কিছু বড় কাজ করতে গেলে সবসময় কিছু ত্যাগ করতে হয়। কিন্তু তুমি তো জানো জীবনের নানা দিকের সাথে আপোষ করেই আমাদের এগোতে হয়। সুমন ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আপনার কথাটা একদম সঠিক স্যার। তবে সুমনের মধ্যে একটা চাপা গোস্বা তৈরি হচ্ছিল। প্রতিটা শব্দ যেন তাকে তীব্রভাবে আঘাত করছিল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু নিজের পরিকল্পনাগুলো একের পর এক সাজিয়ে যাচ্ছিল। কলেজের করিডোরে সাফা আর মিম হাঁটছিল। মিম হাসতে হাসতে সাফাকে বলল, তোর পিয়ন প্রেমিকাটা আবার কোথায়? আজ তো দেখি কিছুই বলছিস না। সাফা একটু বিরক্ত হয়ে বলল, আর কিচ্ছু বলবি না মিম, তুই তাকে নিয়ে খুব বাজে মন্তব্য করছিস। আর তাছাড়া তুই জানিস না সুমনের মধ্যে কিছু একটা আছে যা তোরা কেউ বুঝতে পারছিস না।
মিম হেসে বলল, তাহলে তুই বুঝলি কিভাবে? মনে হয় তুই একটু বদলে গেছিস। আরে সে তো পিয়ন, আর তুই? সাফা কপালে হাত দিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু এটাই জানি, সুমন এক অদ্ভুত ছেলে, কিন্তু তার মধ্যে কিছু একটা আছে যা সবসময় আমাকে টানে। সন্ধ্যার দিকে সুমন এক টেবিলে বসে মোবাইলে কিছু চেক করছিল। তখন রাশেদ এসে দাঁড়ালো। সুমন, তুমি কি মনে করো প্রিন্সিপালের ভেতরের তথ্যগুলো কিভাবে বের করা যাবে? সুমন চোখ না সরিয়ে মোবাইলের স্ক্রিন থেকে বলল, এটা খুব সহজ কাজ নয়। আমি জানি প্রিন্সিপাল আমাদের কাছে কিছু গোপন তথ্য রাখতে পারে, কিন্তু আমাদের ধীরে ধীরে এগোতে হবে। আমি তোকে খুব ভালো করে ফলো করেছি, এখন একটু অপেক্ষা করতে হবে। রাশেদ একটু চিন্তিত হয়ে বলল, তবে সুমন, তোমার তো কোনো ঝুঁকি নিতে হবে না। পুরো ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে। যত বেশি তথ্য পাবে তত বেশি বিপদ হতে পারে। সুমন শীতলভাবে উত্তর দিল, রাশেদ, কিছু জিনিস শুধু কঠিনভাবে নিতে হয়। আমি জানি ঝুঁকি নিতে হবে, কিন্তু যদি আমরা কিছু না করি তাহলে তো কিছুই বদলাবে না। রাশেদ একটু থমকে দাঁড়িয়ে থেকে বলল, তুমি সবসময় এত নির্ভীক থাকো সুমন। তুমি জানো আমি তোমার পাশে আছি, কিন্তু এই ঝুঁকি নিয়ে তুমি যা বলছো তা অনেক বড়। সুমন এক মুহূর্ত চুপ থেকে বলল, আমি জানি রাশেদ, কিন্তু জীবনে কখনো কিছু প্রাপ্তি আসতে হলে কিছু ছাড় দিতে হয়। পরদিন সকালবেলা কলেজের একটা নির্জন করিডোরে সুমন একে একে প্রিন্সিপালকে ফলো করছিল। প্রিন্সিপাল আজ একটু বেশি চাপা মনোভাব নিয়ে চলছিল। সুমন জানতো আজ কিছু একটা ঘটতে চলেছে। সুমন ধীরে ধীরে তার পেছনে পেছনে এগিয়ে চলল, কিন্তু প্রিন্সিপাল যে কোনো সময় তার দিকে ফিরে যেতে পারে। এই শঙ্কা সুমনকে আরও সতর্ক করে তুলছিল। প্রিন্সিপাল অবশেষে একটা ছোট রুমে ঢুকলো। সুমন কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। তার মন পুরোপুরি ফোকাসড ছিল, কিছুতেই তো কোনো ভুল করতে চাইছিল না। প্রিন্সিপাল জানে না যে সুমন তাকে ফলো করেছে, তবে একসময় সুমন জানতো তাকে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। সুমন স্লো মোশনে বলল, আমরা জানি প্রিন্সিপাল, তুমি কোনো দিনও জানবে না তোমার গোপন কাজগুলো কীভাবে প্রকাশ পাবে। সে হালকা হাসি দিল এবং তার পকেট থেকে একটা ছোট্ট ডিভাইস বের করে প্রিন্সিপালের রুমের দিকে লক্ষ্য রেখে সেটা চালু করলো। কিছুক্ষণের মধ্যে সে তার মোবাইলে রুমের ভেতরের দৃশ্য দেখতে শুরু করলো। সাফা ক্যাম্পাসে একা হাঁটছিল। সে সুমনের কথা ভাবছিল। তার মধ্যে এমন কিছু ছিল যা অন্যদের থেকে আলাদা। কিছু একটা লুকিয়েছিল। তার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি যা সাফা কখনো ভুলে যেতে পারেনি। সে কি আসলেই আমার পাশে থাকবে? সাফা নিজের মধ্যে এমন প্রশ্ন করছিল। তার মনে অনেক কিছু গুছিয়ে নিচ্ছিল। এরপরে সাফা ফোনে সুমনের নাম দেখে একটু হকচকিয়ে গেল। হ্যালো। ফোন ধরতে সাফার কণ্ঠ কিছুটা কম্পিত ছিল। সুমন অন্য প্রান্ত থেকে বলল, আমি জানি তুমি কিছু একটা ভাবছিলে, কিন্তু কখনো কখনো সাফা কিছু বিষয় জানার আগেই কিছু অনুভব করতে হয়। তুমি জানো আমি এই মুহূর্তে কী করছি? সাফা চোখ বন্ধ করে কিছুটা শান্তি খুঁজে বলল, আমি জানি সুমন, কিন্তু আমি শুধু চাই তুমি কখনো দূরে চলে না যাও। সুমন একটু থামল, তারপর বলল, তুমি বিশ্বাস করবে সাফা, আমি কখনো দূরে যাব না। সকালের কড়া রোদে ক্যাম্পাস যেন আরও ব্যস্ত। প্রতিদিনকার মতন ক্লাস শুরু, ল্যাব, লাইব্রেরি আর সেই চেনা মুখগুলো যাদের কেউ জানে না, তাদের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সাফা আজ একটু দেরি করে এসেছে কলেজে। ক্যাম্পাসে ঢুকতে মিম হাত টেনে ওকে থামিয়ে বলল, এই তোকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি রে, কালকে তো ঠিক মতো দেখাই হলো না। রাফি হাসতে হাসতে যোগ দিল, আর এই যে তোর পিয়ন বন্ধুটা আজকে ঠিক সময় মতো এসে হাজির। সাফা বিরক্ত মুখে বলল, তোরা এক কাজ কর, সারাদিন ওকে নিয়ে মজা কর, আমি চললাম। মিম কানের কাছে মুখ এনে ফিসফিস করল, তুই মুখে যত যাই বলিস, তোর চোখে কিন্তু অন্য কিছু বলছে। সাফা কিচ্ছু বলল না। মনের ভেতর কোথায় যেন হালকা একটা টান অনুভব করে, কিন্তু সেটা স্বীকার করার সময় এখনো আসেনি। দুপুরে লাইব্রেরির পেছনে সুমন ধীরে ধীরে হাঁটছিল পুরনো দেয়াল ধরে। লাইব্রেরির পাশের একটা পরিত্যক্ত ঘরের তালা কয়েকদিন আগে খোলা পেয়েছিল সে। আজ নতুন করে সেখানে গিয়ে কাঁচা মাটির নিচে মোড়ানো একটা পুরনো হার্ড ড্রাইভ পায়। সে মোবাইলে রাশেদকে মেসেজ পাঠালো। ডেটা পাওয়া গেছে, সম্ভবত প্রিন্সিপালের পুরনো ব্ল্যাকমেল রেকর্ড। এনক্রিপ্টেড রাতি পাঠাচ্ছি। ঠিক তখনই সুমন বুঝতে পারলো পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। সুমন দ্রুত হার্ড ড্রাইভ পকেটে পুরে ঘুরে দাঁড়ালো। সামনেই সাফা। তুমি এখানে কি করছো? সুমনের চোখে এক চিলতে হালকা চিন্তা রেখা, কিন্তু মুখে স্বাভাবিক ভঙ্গি এনে বলল, একটু হেঁটে বেড়াচ্ছিলাম, এদিকটা বেশ শান্ত। সাফা সন্দেহে চোখ শুরু করলো।
করে বলল, ওই দিকটা সব সময় তালাবদ্ধ থাকে, হঠাৎ এত আগ্রহ কেন? সুমন হেসে বলল, তুমি কি আমার উপর নজরদারি করছো? সাফা গলা জড়িয়ে বলল, তুমি কি মনে করো তুমি খুব সাদাসিধে? তোমার চোখ, তোমার হাঁটার ভঙ্গি, সব কিছুতেই একটা রহস্য লুকানো। আমি জানি তুমি পিওর না। সুমন একটু থেমে বলল, মানুষকে ঠিকমতো না জেনে বিচার করো না চাপা। আমি যা হয়তো তাই, আর হয়তো না, কিন্তু যাই হই তোমার ক্ষতি করব না। সাফা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলে উঠল, তোমার চোখে কিছু একটা আছে সুমন, যেটা অন্য সবার চেয়ে আলাদা। এভাবেই তারা কিছুক্ষণ কথা বলল। সন্ধ্যা। সুমনের গোপন ঘরে হার্ড ড্রাইভ খুলে ল্যাপটপে বসে সুমন ফাইল ডিক্রিপ্ট করছিল। রাশেদ ভিডিও কলে ছিল। স্ক্রিনে ভেসে উঠল এক ভয়ঙ্কর ক্লিপ। প্রিন্সিপাল একটা অফিস ঘরে চুপচাপ বসে আছে। এক অপরিচিত লোক তাকে একটা খাম দিচ্ছে। রাশেদ বলল, এই লোকটা ইন্টারন্যাশনাল ড্রাগ সার্কিটের অন্যতম ডিস্ট্রিবিউটর। ওকে তো অনেক দিন ধরে খুঁজছি আমরা। সুমনের কণ্ঠে কঠোরতা। যেই লোকটা এতদিন শিক্ষার প্রচার করেছে, সেই যদি এমন অপরাধে যুক্ত থাকে তবে তার পতন অনিবার্য। কিন্তু এখনই না, আমি ধৈর্য ধরব। রাশেদ বলল, সাবধান, তুমি তার খেলায় পা দিচ্ছ। এখনই যদি সে টের পাই। সুমন ঠান্ডা গলায় বলল, সে কিছু জানে না, আমি শুধু তার ছায়া অনুসরণ করছি। এখনও সময় আসেনি। রাতে কলেজের হোস্টেলের ছাদে সাফা একা বসেছিল। হালকা বাতাস বইছে। হঠাৎ সুমন ছাদের দরজায় এসে দাঁড়ালো। সাফা তাকেই বলল, তুমি কোথা থেকে এলে? সুমন বলল, এমনি একটু হাঁটতে বের হয়েছিলাম। দুজনে কিছুক্ষণ চুপচাপ থাকলো। তারপর সাফা হঠাৎ বলে উঠল, তুমি কখনো একা অনুভব করো? সুমন তাকেই রইল তার দিকে। প্রতিটা রাত। সাফা মৃদু হাসল। মাঝে মাঝে মনে হয় আমি যাদের আপন ভাবি তারাই সবচেয়ে বেশি দূরে। কেউ আমাকে বোঝে না। সুমন মৃদু গলায় বলল, তোমার ভেতরের যুদ্ধ আমি বুঝি সাফা, কারণ আমিও সেই একই লড়াইয়ের প্রতীক। দুজনের মধ্যে গভীর নীরবতা নেমে এলো। কোনো ভালোবাসার প্রকাশ নেই, তবু যেন এক অদৃশ্য টান। প্রিন্সিপালের ঘর। প্রিন্সিপাল ফাইলগুলো একে একে দেখে রাখছে। এক সহকারী এসে বলল, সুমন নামে একজন পিয়ন গত সপ্তাহে লাইব্রেরির আশেপাশেও অনেক সময় কাটিয়েছে। প্রিন্সিপাল চোখ শুরু করলো। সে কি কিছু সন্দেহ করেছে? সহকারী বলল, আমরা নিশ্চিত না, কিন্তু তার গতিবিধি লক্ষ্য রাখছি। প্রিন্সিপালের ঠোঁটে আবার সেই রহস্যময় হাসি ফিরে এলো। যদি কেউ আমার পথে আসে তাকেই আগে সরাতে হবে। এভাবে কেটে গেল কয়েকটা দিন। ঢাকার এই নামি দামি কলেজটার আঙিনায় যেন প্রতিদিনই নতুন কোনো নাটক জন্ম নেয়। তবে কারো চোখে ধরা পড়ে না সে অদৃশ্য পর্দার আড়ালের নাট্যকার, সে পিয়ন সুমন, যে বাস্তবে একজন ভয়ঙ্কর মাফিয়া কিং, আর বর্তমানে সরকারের গোপন মিশনে ছদ্মবেশে কলেজে ঢুকেছে। তবে বর্তমান সুমন কিছুটা বদলে গেছে। সকাল 9:30। কলেজ লাইব্রেরির করিডোর। সাফা ক্লাসে যাচ্ছিল। হঠাৎ করে চোখে পড়ল সুমনকে। হাত পকেটে, মাথা নিচু করে কিছু একটা ভাবছে। চুল একটু এলোমেলো, চোখের নিচে ক্লান্তির ছাপ। সাফা দাঁড়িয়ে গেল, একটু দ্বিধা, তারপর এগিয়ে গিয়ে বলল, আয় সুমন। সুমন ধীরে তাকালো, চোখে সেই গাঢ় দৃঢ়তা। হ্যাঁ বলো। সাফা একটু বিরক্ত হলেও কণ্ঠে ছিল কৌতূহল। তুমি আজকাল এত চুপচাপ কেন? আগের মতো তালগুলো পাকাও না, কেমন যেন পাল্টে গেছো। সুমনের ঠোঁটে হালকা হাসি। মানুষ সবসময় একরকম থাকে না, সময় বদলায়, মানুষও বদলায়। সাফা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, গত রাতে তুমি কলেজের বাইরে কোথায় ছিলে জানি না, কিন্তু তোমার চোখে সেই আগের সুমন নেই। সুমন কিছু বলল না, শুধু তাকেই রইল ওর চোখে। এই মেয়েটা হয়তো সন্দেহ করতে শুরু করেছে, কিন্তু এখনই সত্য জানার সময় নয়। সুমন কিছু না বলে সেখান থেকে চলে যায়। সাফা অবাক হয়ে সুমনের যাওয়ার পানে চেয়ে থাকে। কলেজের একটা পরিত্যক্ত কক্ষ। সুমন একা ছোট একটা ডিভাইসে গত রাতের ফুটেজ রিভিউ করছে। একজন অচেনা লোককে দেখা যাচ্ছে প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করতে। গভীর রাতে সুমনের কপাল কুঁচকে গেল। এই লোকটা কলেজের কেউ না, তাহলে ওর এখানে আসার কারণ কি? হঠাৎ ফোনে রাশেদের কল এলো। বলো রাশেদ। তোমার দেওয়া ছবি ফলো করে একটা ইনফো পেলাম। প্রিন্সিপালের সাথে যে লোকটা দেখা করতে এসেছিল ওর নাম গাফফার। আগে সাউথ আফ্রিকায় অস্ত্র পাচারের কেসে ধরা পড়েছিল। সুমনের চোখ জল জল করলো। মানে ঠিক দিকে যাচ্ছি, শুধু সময়ের অপেক্ষা। রাশেদ জিজ্ঞেস করলো, তুমি এখন কি করবে? তথ্য জমাচ্ছি, যখন সময় আসবে
তখনই এক গায়ে সব শেষ করব। একই সময় কলেজ ক্যান্টিন। মিম মুখে চা তুলতে তুলতে বলল, তোর আর সুমনের মাঝখানে কিছু একটা হচ্ছে না তো? সাফা একটু থমকে গেল। তুই পাগল নাকি? আমি আর ওই পিয়ন হাসাবি নাকি? রাফি চিবোতে চিবোতে বলল, আরে না রে, আমরা তো বলছি তুই একটু বেশি তার দিকে নজর দিছিস। অমন গম্ভীর গম্ভীর কথা তোরা আগে কই বলতি? সাফা কড়া গলায় বলল, তোরা যা খুশি ভাব, আমি শুধু সন্দেহ করছি এই ছেলেটার মাঝে কিছু একটা আছে। ও ঠিক পিয়নের মতো না, কিছু একটা লুকিয়ে রাখছে। মিম ফিসফিস করে বলল, হয়তো প্রেম লুকাচ্ছিস। সাফা তাকিয়ে থাকলো দূরে সুমনের দিকে, যেই তখন লাইব্রেরির বারান্দা ধরে কোথাও যাচ্ছিল। না, এটা প্রেম নয়, এটা কিছু গভীর, খুব গভীর। রাত্রি পুরনো লাইব্রেরির পেছনে সুমন হাঁটছিল ধীরে ধীরে। প্রিন্সিপাল আবার কোনো অদ্ভুত মিটিং করছে। তিনি যাদের সাথে দেখা করেন তারা কেউই কলেজ সংশ্লিষ্ট নয়। হঠাৎ পেছনে একটা শব্দ। সুমন ঘুরে তাকালো। সাফা, তুমি এখানে? সুমন চোখ সরু করলো। তুমি কেন আমাকে ফলো করছো সাফা? সাফা একটু দ্বিধায় পড়ে গেল। আমি আমি আসলে কৌতূহল হয়েছিল। তুমি অনেক রহস্যময় হয়ে গেছো। জানি আমার প্রশ্ন করার অধিকার নেই, কিন্তু তোমার এই রাতের ঘোরাঘুরি, এই চোখের ক্লান্তি, সব কিছুর একটা মানে আছে, তাই না? সুমন চুপচাপ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি যা জানো তার চেয়ে অনেক বেশি কিছু ঘটে তোমার চোখের সামনে, কিন্তু তুমি বুঝতে পারো না। সাফা হঠাৎ খুব চুপ হয়ে গেল। তুমি কখনো একা একা কাঁদো? সুমনের কণ্ঠে বিস্ময়। হঠাৎ এমন প্রশ্ন? সাফা বলল, কারণ আমি জানি যারা সবচেয়ে বেশি হাসে তারা সবচেয়ে বেশি কাঁদে, আর তোমার মতো যারা সব কিছু চেপে রাখে তারা আসলে ভিতরে ধ্বংস হয়ে যায়। সুমন মুখ ফিরিয়ে নিল। এই মেয়েটা খুব সহজে ভেতরে ঢুকে যাচ্ছে। তুমি যদি একদিন জানো আমি কে, হয়তো তখন আর কথা বলবে না। সাফা মৃদু স্বরে বলল, তুমি যদি ভালো মানুষ হও তাহলে আমি কখনো নড়ে যাব না, আর যদি খারাপ হও তাও হয়তো চলে যাব না, কারণ তুমি আলাদা, তুমি সব থেকে আলাদা। সুমনের চোখে একটুখানি কেঁপে উঠল আলো। ঢাকার শহরতলির এক পুরনো ওয়্যার হাউসের দোতলায় অন্ধকারে বসেছিল সুমন। সামনে 3টা মনিটরে ভেসে আসছিল লাইভ সিসিটিভি ফুটেজ। কলেজের ক্যাম্পাস, লাইব্রেরির পেছনের লকার আর প্রিন্সিপালের অফিস। রাশেদের গলা কানে এলো, কানে হেডসেট দিয়ে। কলেজের ক্যান্টিনের পেছনের দরজাটা আজ সকালেও খোলা ছিল। ওখান দিয়ে মাঝে মধ্যে বাইরে কেউ যায়, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে না। মনে হয় প্রিন্সিপাল নিজের লোকদের দিয়ে বাইরে কিছু পাচার করে। সুমনের চোখে হালকা একটা চাহনি। ওই দরজার সামনে মাইক্রোচিপ বসিয়ে দাও, শব্দ রেকর্ডিং চালু থাকুক। রাশেদ হালকা হেসে বলল, তুমি আস্তে আস্তে তার নিঃশ্বাস পর্যন্ত গুনে নিচ্ছ ভাই, তবে এই খেলায় সাবধানে চলতে হবে। সুমন এক মুহূর্ত চুপ থেকে বলল, সে জানে না তার ছায়ার মধ্যে আমি নীরবে দাঁড়িয়ে আছি। কলেজে সকাল। সাফা ক্লাসরুমে ঢুকে হোঁচট খেল সুমনের গায়ে। তার হাতে একটা ফাইল ছিল। সাফা বিরক্ত হয়ে বলল, দাঁড়াও তো, চোখে কি কিছু কম দেখো নাকি? সুমন শান্তভাবে ফাইলটা তুলে দিয়ে বলল, তোমার পড়ার নোট ফেলে গিয়েছিলে লাইব্রেরিতে, আমি দিতে যাচ্ছিলাম। সাফা কিছুটা থমকে গেল। তুমি কিভাবে জানলে এটা আমার? ফাইলের ভিতরে তোমার হাতে লেখা একটা চিঠি ছিল, পড়িনি, কিন্তু নামটা ছিল। সাফা চুপ করে গেল। হঠাৎ রাফি আর মিম এসে হাজির। রাফি হেসে বলল, আরে পিয়নের সেবা ভক্তি দিন দিন বাড়ছে দেখছি। মিম চোখ টিপে বলল, সাফা, তুই তো রীতিমতো রাজকীয় ট্রিটমেন্ট পাচ্ছিস। সাফা গম্ভীর হয়ে বলল, চুপ কর তোরা, পিয়ন বলেই অপমান করবি? ও কিন্তু আমাদের অনেকের চেয়ে বেশি মানবিক। রাফি অবাক। কি, তুই পিয়নদের সপক্ষে কথা বলছিস? মিম হেসে ফেলে বলল, বুঝছিস রাফি, শিফা মনে হয় প্রেমে পড়েছে। সাফা চোখ পাকিয়ে বলল, চুপ কর মিম, না বুঝে বকবক করিস না। সুমন চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখের কোণায় এক ধরনের নীরব হাসি খেলে গেল। রাত 10টা। কলেজের পেছনের বাউন্ডারিতে রাশেদ ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসছে সুমনের দিকে। হাতে ছোট্ট একটা ডিভাইস। সার্ভার থেকে কয়েকটা ভয়েস ক্লিপ পেয়েছি। কেউ একজন প্রিন্সিপালের রুমে রাত করে এসে একটা প্যাকেট নিয়ে গেছে। ডিভাইসে শব্দ আছে, শুনবে? সুমন ডিভাইসটা কানে দিয়ে শুনতে লাগলো। এই কাজটা সাবধানে করতে হবে। ওই মেয়েটা মানে সাফা, তার নাক অনেক বেশি ঘাটছে, প্রয়োজনে সরিয়ে দিতে হবে। সুমনের মুখ অন্ধকারে আরও জমে উঠল। সাফা এখন টার্গেট? আর ওরা বুঝলো কিভাবে? মনে হচ্ছে আমাদের প্ল্যান সব জেনে গেছে।
রাশেদ জবাব দিল, হ্যাঁ ভাই, তাকে সরিয়ে দিতে চাই, সম্ভবত প্রিন্সিপাল বা তার কেউ একজন। পরদিন কলেজ। সাফা ক্যাম্পাসে বসেছিল একা, কিছুটা মনমরা। সুমন দূর থেকে এসে পাশে বসলো। তুমি ভালো আছো? সাফা অবাক হয়ে তাকালো। আমি জানি না, কিছু একটা যেন অস্বাভাবিক লাগছে চারপাশে। সুমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবসময় যা চোখে পড়ে তাই সত্যি নয়। সাফা ঘাড় ঘুরিয়ে চাইল, কেমন যেন অস্থিরতা জমে তার ভেতর। তুমি এত কথা বলো না, তবুও সব বুঝিয়ে দাও কেমন করে। সুমন কিচ্ছু বলল না, তার চোখের ভেতর এক ঝাঁক রহস্য। সে জানতো সাফার উপর হুমকি নেমে এসেছে, আর তার একমাত্র দায়িত্ব এখন মেয়েটিকে অজান্তে রক্ষা করা। কলেজে হঠাৎই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। লাইব্রেরির পেছনে বিস্ফোরণের মতন একটা শব্দ, ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীরা ছোটাছুটি করে। সুমন দৌড়ে পৌঁছে যায়। একটা ছোট্ট টাইমার বোম ছিল, তবে সেটা পুরোপুরি বিস্ফোরণ ঘটাতে পারেনি, কিন্তু কার উদ্দেশ্য ছিল ভয় দেখানো। সুমন ধীরে ধীরে বুঝতে পারল এই তার প্রতি একটা চ্যালেঞ্জ। কেউ বুঝতে পেরেছে সেখানে সাধারণ কেউ নয়। রাত্রে সুমন আবার ওয়ার হাউসে বসে আছে। রাশেদ বলে, তুমি এখন কি করবে? সুমন বলল, যে মানুষগুলোকে ওরা সরাতে চায় আমি তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আমার পরিচয় যদি একদিন বের হয় তা হোক, কিন্তু সত্যের মুখোমুখি দাঁড় করাতে হবে ওদের। রাশেদ প্রশ্ন করে, তোমার পরিচয় একদিন কেউ জানবে যে তুমি কোটিপতি, একজন মাফিয়া কিং। সুমন এক ফাঁকা হাসি দেয়। তখন আর কেউ আমাকে অবহেলা করবে না, কিন্তু ভয় পাবে ঠিকই। ঢাকার এক পুরনো গুদামঘর। রাত 1টা। প্রিন্সিপালের দুই সঙ্গী জাহাঙ্গীর ও মশিউর চুপচাপ দাঁড়িয়ে আছে এক ছলমলে পর্দার পেছনে। সামনে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক লোক, চোখে কালো সানগ্লাস, হাতে একখানা মোটা খাম, আর তিনি হলেন প্রিন্সিপাল লোকটা। গলা নিচু করে বলল, ওই মেয়েটাকে সরিয়ে দিতে হবে, সময় বেশি নেই। ওই মেয়েকে সরাতে পারলে ওই ছেলেটা নিজে নিজে সব কিছু ছেড়ে চলে যাবে। ওই মেয়েটাই তার নরম জায়গা। রতনের সঙ্গে যোগাযোগ রাখো, আজ রাতেই প্রথম ধাক্কা দিতে হবে। জাহাঙ্গীর ধীরে মাথা নাড়ল। কিন্তু ও তো একটা ছাত্রী, মারলে অনেক ঝামেলা হবে। লোকটা হাসলো ঠান্ডা গলায়। মেরে ফেলতে বলিনি, ভয় ধরিয়ে দিতে বলেছি। ওর মনে হোক ওর জীবন ঝুঁকিতে, তাহলেই ওই ছেলে পিছু হটবে। সকাল 9টা। কলেজে লাইব্রেরির সামনের বাগান। সাফা চুপচাপ বসে আছে। আজকে তার মধ্যে অদ্ভুত অস্থিরতা। মিম এসে পাশে বসল। কি ব্যাপার, তুই এত চুপচাপ কেন? সাফা তাকায় না, গলার স্বর নিচু। মিম, তুই কখনো কি এমন অনুভব করেছিস যেন তোকে কেউ গোপনে অনুসরণ করছে? মিম হেসে ফেলল। আরে তুই কি ভূতের গল্প শুরু করলি? কলেজে কে কাকে অনুসরণ করবে? সাফা চোখ তুলে চাইল। আই এম সিরিয়াস, গত কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ আমাকে খেয়াল করছে। আমার মোবাইলও দুবার অচেনা নাম্বার থেকে কল এসেছিল, ধরার আগে কেটে গেছে। মিম চিন্তিত মুখে বলল, তারে প্রিন্সিপালকে জানাস না কেন? হ্যাঁ। সাফা ধীরে মাথা নাড়ল। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, এমনকি মনে হচ্ছে প্রিন্সিপালও হয়তো। মিম অবাক হয়ে বলে, কি বলিস তুই? এই কলেজের সবচেয়ে ভালো লোক তিনি। সেই কারণে ভয় পাচ্ছি, ভালো লোকেরা অনেক সময় মুখোশ পরে থাকে। বিকেল 4টা। কলেজের পেছনের গেট। সুমন গোপনে পাহারা দিচ্ছিল লাইব্রেরির পেছনের দরজা। হঠাৎ দেখতে পেল দুজন লোক চেক শার্ট পরে ক্যাম্পাসে ঢুকছে, মুখে মাস্ক, আচরণে কিছুটা অস্বাভাবিক। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে রাশেদকে রেডিওতে রাখলো। পেছনের গেটে দুই অচেনা লোক ঢুকেছে, সিসিটিভিতে ধরো। রাশেদ বলল, পেয়েছি ভাই, ওরা লাইব্রেরির দিকে যাচ্ছে, সঙ্গে একটা ব্যাগ। সুমন নিজেই লাইব্রেরির পাশের করিডোরে চলে গেল। মিনিট 5 পরেই একটা কান্নার আওয়াজ কানে এলো। দৌড়ে গিয়ে দেখতে পেল সাফা একটা জানলার পাশে দাঁড়িয়ে, ওর পেছনে এক লোক সরে যাচ্ছে দৌড়ে। সুমন সাফার পাশে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে? সাফা দম বন্ধ হয়ে বলল, কেউ আমার মুখে রুমাল চাপা দিচ্ছিল, হঠাৎ পেছন থেকে কেটে পড়ে গেল। আমি চিৎকার করতে ও পালায়। সুমন কিছু না বলে তার চারপাশটা দেখে নিল। চলো এখান থেকে বের হও। সাফা প্রথমে বাধা দিল, কিন্তু তুমি কেন সবসময় আমার পাশে চলে আসো ঠিক সময়? সুমন একবার তাকালো। এখন প্রশ্নের সময় নয়, আপাতত তুমি আমার উপর ভরসা রাখো। খুব তাড়াতাড়ি সেখান থেকে তারা চলে যায়। সন্ধ্যায় কলেজের সিসিটিভি কন্ট্রোল রুম সুমন আর রাশেদ দুজন ফুটেজ ঘেটে দেখছে। সে মুখোশধারী লোকদের চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে চেহারার গঠন থেকে বোঝা যায় এরা পেশাদার কেউ। রাশেদ বলল, তোমার অনুমান ঠিক ছিল,
এই সাফা মেয়েটাকে ওরা ভয় দেখাতে চাইছে। সুমন ঠান্ডা গলায় বলল, ভয় ওকে দেখানো হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে আমাকে। এবার খেলা আমার শুরু হবে। পরদিন সকালে সাফা চুপচাপ ক্যাম্পাসে দাঁড়িয়েছিল। সুমন এসে পাশে দাঁড়ালো। ভয় পেয়েছো? একটু, তবে আমি নিজেকে দুর্বল ভাবতে চাই না। সুমন তাকিয়ে রইল। তুমি দুর্বল নও, অনেক কিছু তো মুখে সাহসী, তুমি কাজেও দেখাও। সাফা হালকা হেসে বলল, তুমি অদ্ভুত, পিয়ন হয়েও যেন সব কিছুর মধ্যে একটা রহস্য নিয়ে ঘোরো। সুমন কিছু বলল না, তবে তার চোখে একটা অজানা চেতনা বোধ। সাফা ধীরে ধীরে বলল, তুমি আমার পাশে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করি, কিন্তু আমি জানি না কেন। সুমন আস্তে করে বলল, কিছু জানার দরকার নেই, শুধু বুঝে নিও আমি যতদিন আছি তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। প্রিন্সিপাল তার কেবিনে চুপচাপ বসে আছে। হঠাৎ তার ডেস্কে রাখা মোবাইলে একটা মেসেজ আসে। সামওয়ান ইজ ওয়াচিং ইউ ভেরি ক্লোজলি। তার মুখের অভিব্যক্তি ঝুমে যায়। কে পাঠালো কে জানে, কিন্তু এদিকে সুমন ওয়ের হাউসে দাঁড়িয়ে জানলার পাশে তাকিয়েছিল দূরের আকাশের দিকে। তার ফোনে সেই মেসেজের কপি ভেসে উঠল। সে নিজেই পাঠিয়েছে, একটা ছায়া হয়ে। ঢাকার উপকণ্ঠে এক পুরনো গ্যারেজ, রাত 2টা, ভেতরটা অন্ধকার। ঝুলে থাকা একটা বাল্ব মাঝে মাঝে জ্বলে আবার নিভে যাচ্ছে। সুমন সাদা রঙের একটা বোর্ডে চোখ গেড়ে তাকিয়েছিল। সেখানে পিন দিয়ে আটকানো বেশ কিছু ছবি, কাগজ আর গোপন মেমো রাখা। কিছু ডকুমেন্টে প্রিন্সিপালের ছবি, কিছুতে অস্ত্র চালানোর তালিকা, কিছুতে সন্দেহভাজন কলেজ স্টাফদের নাম। রাশেদ তার পাশে দাঁড়িয়ে বলল, কলেজের ভিতরে 3 জন আছে যারা নিয়মিত প্রিন্সিপালের রুমে যাওয়া আসা করে। ওদের একজনের আচরণ কাল রাতে খটকা লেগেছিল, নাম রতন। এক্সট্রা ক্লাসের অজুহাতে রাত পর্যন্ত থেকে যায়। সুমনের চোখ ঠান্ডা হয়ে গেল। এই রতনকে আগে নজরদারিতে রাখতে হবে। কলেজে আগামী সপ্তাহে একটা কালচারাল ইভেন্ট আছে, তখন সবচেয়ে বেশি নড়াচড়া হবে। তখনই ধরা সম্ভব হবে কারা কোনটা চালাচ্ছে। রাশেদ সম্মতি জানিয়ে বলল, তুমি বলেছিলে সাফাত বিপদে আছে, এখনো সেটা চলছে? সুমন চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, ওর উপর নজর রাখবে, কারণ ও নিজেও জানে না যে ওকে ব্যবহার করা হতে পারে। সকালবেলা কলেজে সাফা আজকে একটু দেরিতে ক্যাম্পাসে ঢুকলো। ক্লাসে ঢোকার আগেই মিম দৌড়ে এসে বলল, ওই তুই কি জানিস আমাদের লাইব্রেরিতে আজকে চুরি হয়েছে? রাফি যোগ করলো, হ্যাঁ, পুরনো আকাইডা রুমের তালা ভাঙা, অথচ সেখানে কেউ যায় না। কেউ গিয়েছিল ফাইল খুঁজতে। সাফা চমকে গেল, তাই নাকি? কে যেতে পারে সেখানে? মিম হেসে বলল, তোর পিয়ন প্রেমিক ওই সুমন, ওকেই তো গতকাল সেখানে ঘুরতে দেখেছি, রাতেও নাকি ছিল ক্যাম্পাসে। সাফা গম্ভীর হয়ে গেল। সুমনের মুখটা মনে পড়ল। তার চোখের ভেতরকার ছায়া যেন প্রতিদিন একটু একটু করে গাঢ় হচ্ছে। সুমন কলেজের এক নির্জন করিডোরে হাঁটছিল। হঠাৎ সাফা সামনে এসে দাঁড়ালো। তুমি লাইব্রেরি গিয়েছিলে কেন? সুমন শান্ত গলায় বলল, একটি পুরনো তথ্য খুঁজছিলাম, ওখানে একটা নাম খুঁজে পেয়েছি যেটা অনেক কিছু বদলে দিতে পারে। সাফা বিষয়ে তাকালো। তুমি সবসময় এমন রহস্যময় কেন? সুমন চোখ নামিয়ে বলল, কারণ আমার চারপাশে খুব অন্ধকার সাফা, সেখানে আলো নিয়ে ঢোকা বিপজ্জনক। সাফা হতচকিত। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই এক স্টাফ দৌড় এসে বলল, সাফা, আপনার বাবাকে কেউ ফোন করে হুমকি দিয়েছে, বলেছে আপনি যেন কাল কলেজে না আসেন। সাফার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সুমনের চোখ দুটো মুহূর্তেই বলতে গেল আগুনে। সেদিন রাত সুমন ছদ্মবেশে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। টার্গেট সেই লোকটা যেখান থেকে হুমকি ফোনটা করা হয়েছে। রাশেদ আগে লোকেশন ট্র্যাক করে একটা নাম দিয়েছে, মতিন নামের এক ভাড়াটে গুন্ডা, যে আগে একটা রাজনৈতিক দলের ছত্র ছায়ায় ছিল। গ্যারেজের পেছন দিকের একটা ঘরে মতিনকে পাকড়াও করল সুমন। তার হাত রশিতে বাঁধা, মুখের টেপ। সুমন ফিসফিস করে বলল, তুই জানিস না কাকে হুমকি দিয়েছিস? মেয়েটা আমার টার্গেট না, কিন্তু কেউ যদি তাকে টার্গেট করে তাহলে সেটা আমার বিরুদ্ধে চলে যায়, আর আমি সেটা সহ্য করব না যদি কেউ তার ক্ষতি করার চেষ্টা করে। সুমনের ছায়া মতিনের চোখে ভয় নামিয়ে আনলো। পরদিন কলেজে সাফা আজ একটু চুপচাপ। মিম বলল, কি হয়েছে তোর, চুপ মেরে গেছিস কেন? সাফা আস্তে আস্তে বলল, আমি ভেবেছিলাম সুমন একটা সাধারণ ছেলে, কিন্তু এখন মনে হচ্ছে ওর জীবনটা আমাদের চেনা জগৎ থেকে অনেকটাই আলাদা। রাফি হেসে বলল, তুই প্রেমে পড়া শুরু করেছিস বুঝি? সাফা রেগে গিয়ে বলল, না রে, বলছি না তো, ওকে আমি এখনো বুঝতে পারছি না। দিন শেষে ছাদের কোনায় সুমন একা বসেছিল। হাতের ফোনে একটা মেসেজ এসেছে, পরবর্তী চালান শুক্রবার।
কলেজের কোনো একজন সেটা দেখছে, সাবধান। সুমনের ঠোঁটে এক ফিকে হাসি ফুটে উঠল। এই খেলা এখনই শেষ হবে না, আমি তো সবে শুরু করেছি। কলেজ ক্যাম্পাস। পরদিন সকাল। সাফা ক্লাসে ঢোকার আগেই চারদিকের ফিসফাস শুনতে পেল। সবাই একে অপরকে প্রশ্ন করছে। তুই শুনেছিস কাল রাতে কি হয়েছে? আর্কাইভ রুমে আবার ঢুকে কেউ সবকিছু এলোমেলো করে গেছে। তবে এবার সিসিটিভিতে কিছু ধরা পড়েনি। মিম এসে ফিসফিস করে বলল, ওই তুই জানিস রাতের বেলা কলেজে কেউ ঢুকে ফাইল খুঁজেছে, আবার লাইব্রেরির পেছনে দরজায় তালা ভাঙা ছিল। রাফি কাঁধ উঁচু করে বলল, আমি বলেছিলাম না এই কলেজে কিছু একটা গড়বড় চলছে। সাফা চিন্তিত মুখে বলল, প্রিন্সিপাল স্যার কিছু বলেছে? রাফি চোখ গড়ায়। সে আর কি বলবে, সবকিছুর দায় আমাদের উপর চাপিয়ে দিয়েছে। ছাত্রই নাকি এসব করেছে। সাফা কিছু না বলে জানলার দিকে তাকিয়ে রইল। তার মনোযোগ আটকে গেছে ছাদের পাশ দিয়ে হেঁটে যাওয়া ছায়া দেখে। সুমন। ছাদের নির্জন কোণে সুমন দাঁড়িয়েছিল ছায়ার মতন, হাতে একটা ছোট মাইক্রোচিপ। গতকাল রাতে ফেলে আসা আর্কাইভ রুম থেকে পাওয়া প্রমাণ, প্রিন্সিপালের সই করা একটা গোপন অনুমতিপত্র, যেখানে কয়েকটা সন্দেহজনক নাম এবং কিছু পেমেন্ট লিস্ট ছিল। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ। তুমি এখানে একা একা কি করো সবসময়? সুমন চমকায় না, ধীর গলায় বলে, শান্তি খুঁজি। সাফা একটু হেসে বলল, তোমার জীবনটা রহস্য উপন্যাসের মতো। সুমন তাকালো না তার দিকে, শুধু বলল, সব রহস্য উপন্যাসের শেষ ভালো হয় না। এক মুহূর্ত নীরবতা। সাফা এবার একটু সরাসরি বলল, সত্যি করে বলো তো, তুমি কে সুমন? আমি জানি তুমি সাধারণ পিয়ন নও। আমি জানি তুমি রোজ রাতে কলেজে কোথাও না কোথাও যাও। কোথায় যাও আর কেন? সুমনের গলা কাঁপল না, শুধু হালকা হাসি দিয়ে বলল, তুমি যা ভাবছো সেটা বল, কিন্তু যা জানো না সেটা আরও বিপজ্জনক। সাফা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। সুমন এবার সরাসরি তার চোখে তাকালো। তুমি আমার থেকে দূরে থাকাই ভালো। এরপর আর একটা শব্দ না বলে সুমন চলে গেল। সেদিন বিকেলে প্রিন্সিপাল রুমে বসে কারোর সাথে গোপনে ফোনে কথা বলছে। হ্যাঁ, চালান ঠিক সময়ে পৌঁছাবে, কিন্তু এখন কিছু ঝামেলা হচ্ছে ক্যাম্পাসে, কাউকে লাগানো হয়েছে। ওপাশ থেকে জবাব আসে, কাউকে? কে সে? প্রিন্সিপাল থেমে যায়, এক মুহূর্ত চিন্তা করে বলে, নিশ্চিত নই, তবে কেউ আমাদের ট্র্যাক করেছে, হয়তো আমাদের মধ্যে কেউ আছে। আমার সন্দেহ সুমন নামের এক পিয়ন। রাত 10টা। কলেজের সীমানা পেরিয়ে পুরনো স্টোর রুমের সামনে একটা সাদা ভ্যান থামে। ভ্যানে কিছু পুরনো ডেস্ক, চেয়ার ইত্যাদি বহনের অজুহাত, কিন্তু ভেতরে ছিল কালো প্যাকেটে মোড়ানো অস্ত্র আর ড্রাগসের ছোট ছোট প্যাকেট। সুমন দূর থেকে এই দৃশ্য ক্যামেরায় তুলে রাখে। তার পাশে রাশেদ ফিসফিস করে বলে, আমরা এখনই ধরি না কেন ওদের? সুমনের গলা জমাট। না, এখন না, সময় আসেনি, এখন দলে শিকড় রয়ে যাবে। রাশেদ প্রশ্ন করে, তাহলে এখন? সুমনের ঠোঁটের কোণে হালকা কণ্ঠ, প্রমাণ জড়াবো ছায়া থেকে, যাতে যখন প্রকাশ করব তখন আর পালানোর সুযোগ না থাকে। পরদিন সকালে কলেজে হঠাৎ একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রিন্সিপালের টেবিলে একটা চিঠি পাওয়া গেছে। কে রেখেছে জানা নেই। চিঠিতে লেখা, আপনার ছায়া প্রতিটি পদক্ষেপে পেছনে আছে, সাবধান। প্রিন্সিপাল চোখ বড় বড় করে তাকিয়েই থাকলো চিঠির দিকে। ঘামে ভিজে উঠল কপাল। সুমন ক্যাম্পাসের পেছনে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, গলায় ফোন। তার ছায়া এখন বয়ের মধ্যে বাস করবে, কিন্তু ও জানে না ছায়া একটা সময় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। সুমন একদিন কলেজ থেকে বেরিয়ে একদম অন্য রাস্তায় চলে গেল। কোনো বন্ধু, কোনো ক্লাস, কোনো ছাত্র, কেউ জানে না পিয়নের এই ছেলেটি সন্ধ্যার পর আর কি হয়ে ওঠে। একটা পুরনো গ্যারেজের শাটার খুলে গেল গোপনে। ভেতরে ঢুকতে শীতল বাতাসে কেঁপে উঠল বাতির আলো। চোখে সানগ্লাস, পরনে কালো জ্যাকেট, হাতে ফোন। সুমন একদম অন্য রূপে। রাশেদ আগে থেকে সেখানে, একটা মোটা ব্রিফকেস তার হাতে। সব রেডি আছে, মাল দুবাই পৌঁছেছে, শিপমেন্ট ছাড়বে কাল। সুমন ধীর গলায় বলে, যারা ট্রানজিটে কাজ করেছে তাদের ঠিকমতো পেমেন্ট দেওয়া হয়েছে তো? রাশেদ মাথা ছাকায়, হ্যাঁ ভাই, কিন্তু একটা সমস্যা আছে। বাড়িধারার মাফিয়া গোষ্ঠী ব্ল্যাকজ্যাক আমাদের রুটে হস্তক্ষেপ করছে। সুমন চোখ শুরু করে বলল, তাহলে তাদের বোঝাতে হবে এলাকা খেয়ে চালায়। রাত 11টা। পুরান ঢাকার গলি। সুমনের সাদা এসইউভি এসে দাঁড়ালো এক পরিত্যক্ত ওয়ারহাউসের সামনে। চারপাশে বন্দুকধারীরা গার্ড করেছে। ভেতরে ব্ল্যাক জ্যাক গ্যাং বসে ডিল করছে বিদেশি এক মাফিয়ার সাথে। হঠাৎ দরজা খুলে গেল। সুমন ঢুকলো একা। তার পেছনে 3 জন মুখোশ পরা ছায়ার মতো লোক।
সবার হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। লিডার গ্যাং হেসে উঠল। তুই এখানে কি করিস? সুমনের ঠোঁটে হাসি। আমি এসেছি চুক্তি বাতিল করতে, রক্ত দিয়ে। এক মুহূর্ত থেমে যায় সবাই, তারপর গর্জে ওঠে গুলি। ছায়ার মতো তিনজন ঘুরে ঘুরে নিখুঁতভাবে ছুড়ে দিচ্ছে গুলি একের পর এক। ব্ল্যাকজ্যাক গ্যাং সদস্যরা ছড়িয়ে পড়েছে, চিৎকার, গুলির শব্দে কেঁপে উঠেছে গলির বাতাস। একটা বিস্ফোরণ, ওয়েরহাউসের এক পাশ আগুনে জ্বলতে শুরু করলো। সুমন টেবিলের পাশ থেকে এক গ্যাং লিডারকে ধরে ঠেসে ধরে দেয়ালে। তোমরা ভেবেছিলে আমি পিয়ন? ভুল, আমি তোমাদের মালিকেরও মালিক। তারপর গলায় ছুরি চালিয়ে দিয়ে বলল, তোমরা ভুল রুটে হাত দিয়েছিলে, এখন থেকে আমার রক্তে লেখা নিয়ম চলবে। রক্তে ভেজা সে গ্যাং সদস্য ছিটকে পড়ল নিচে। পরদিন সকালে সংবাদপত্রে খবর, পুরান ঢাকার গ্যাং সংঘর্ষে 7 জন নিহত। অজ্ঞাত অস্ত্রধারীদের সন্ধান চলছে। সাফা বাসে যাওয়ার পথে সে খবর দেখে। হঠাৎই তার মনে পড়ে সুমনের আগের রাতের কথাগুলো। তুমি যা জানো না সেটা আরও বিপজ্জনক। সে ধীরে ধীরে ভাবনায় ডুবে যায়। এই ছেলেটা কে? পিয়ন নাকি রক্ত দিয়ে লেখা এক রাজ্যের রাজা? সুমন নিজের হাইটেক কন্ট্রোল রুমে ঢোকে, পর্দায় চোখ রাখে। প্রিন্সিপালের কেবিনে বসানো গোপন ক্যামেরা সব রেকর্ড করছে, আর পাশের স্ক্রিনে স্যাটেলাইট লাইভ ফিডে ট্র্যাক হচ্ছে আন্তর্জাতিক মাফিয়া চক্রের একটা শিপমেন্ট। সুমনের ঠোঁটে ঠান্ডা হাসি। একদিকে প্রিন্সিপাল, আরেকদিকে ব্ল্যাক মার্কেট। এই শহরের রাজত্ব করবে সেই যে এই দুই দিক সামলে খেলতে জানে, আর সেটা আমি। ঢাকার বাইরে গভীর রাতে নির্জন এক পরিত্যক্ত ওয়্যারহাউস, ঝাঁপ বন্ধ, আশেপাশে কুকুরের ডাক ছাড়া কোনো শব্দ নেই। হঠাৎ দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ধোঁয়াটে আলো। টেবিলের সামনে বসে আছে সুমন, গায়ে কালো শার্ট, চোখে অন্ধকার, এক হাতে ফোন, অন্য হাতে চায়ের কাপ। রাশেদ সামনে দাঁড়িয়ে। সব ফাইল এক জায়গায় রাখা আছে ভাই, আর যেসব নাম আছে তাদের অনেকেই কলেজের ভেতর থেকেই কাজটা চালাচ্ছে। সুমন চুপচাপ রয়ে গেল, চোখ তার স্থির, যেন মাথার ভেতর আগুনের খেলা। তুমি যদি বলো আজ রাতেই শেষ করে দিই ওদের। সুমন গলা নিচু করে বলল, না, এখন না, সময় আসছে, এবার একটু অন্যভাবে খেলতে হবে। প্রিন্সিপালের কাছে যা আছে সেটাই ওর দুর্বলতা। রাশেদ প্রশ্ন করল, প্রিন্সিপাল কি কিছু টের পাচ্ছে? সুমনের চোখে হালকা হাসি। যতক্ষণ আমি পিয়নের ছদ্মবেশে ছিলাম আর আমার তাকে ফলো করাও কিছুটা ঠের পেয়েছে, আর ও আমাকে নিচু চোখে দেখে এসেছে। এই ভাবনাটাই ওর সবচেয়ে বড় ভুল। রাশেদ মাথা নেড়ে সম্মতি দিল। একই সময় কলেজ হোস্টেলে সাফা দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখে অস্থিরতা। তার সামনে সুমনের একটা ছোট্ট চিরকুট একদিন লাইব্রেরিতে ফেলে গিয়েছিল। সেখানে একটা নাম লেখা, নিচে ছোট করে ইংরেজিতে এলিমিনেটেড 3/12/24। সাফা ঘরের ভিতর ফিরে এলো। মিম আর রাফিও তার রুমে ছিল। মিম বলল, তুই আজকাল এত চুপচাপ কেন রে? রাফি বলল, পিয়নের প্রেমে পড়েছিস নাকি? সাফা বিরক্ত মুখে বলল, চুপ করো, সবার চোখে সে পিয়ন, কিন্তু আমি জানি সে কিছু লুকাচ্ছে। তার চোখে আমি ভয় দেখেছি, আবার এক ধরনের দায়িত্ব। রাফি হেসে উঠল। ওরে বাবা, এখন বুঝি সিআই ডিগ্রি শুরু করলি? সাফা কিছু না বলে জানলার দিকে তাকিয়ে থাকলো। পরদিন সকাল, কলেজে প্রিন্সিপাল তার কেবিনে বসে ফোনে কথা বলছিল। হ্যাঁ, চালানটা পৌঁছে গেছে। আর হ্যাঁ, ও ছেলেটা সে এখন কিছু বোঝেনি। নেহাতি একটা নর্দমার পোকা, ওকে সময় দিলেই নিজে নিজেই গিলে ফেলবে। সুমন চুপচাপ ফাইল হাতে দরজার বাইরে দাঁড়িয়েছিল। প্রিন্সিপাল গলা চড়িয়ে বলল, এই পিয়ন, ভেতরে আসো। সুমন দরজা খুলে ঢুকে ফাইল দিয়ে বলল, স্যার, এই ফাইলটা হেড অফিস থেকে পাঠিয়েছে। প্রিন্সিপাল তার দিকে না তাকিয়ে বলল, রাখো টেবিলে, যাও। সুমন যাওয়ার ভঙ্গি করলেও ফাঁকা চোখে তাকালো। সে চোখ এত ঠান্ডা যেন একে কেউ বুঝতেই পারবে না। রাত 9টা, অন্য একটা জায়গা। বাইরে কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো 3 জন সশস্ত্র মানুষ। তারা ঢুকে গেল একটা গুদামে। ভেতরে ইতিমধ্যে লাইন করে রাখা অস্ত্র, ড্রাগস, ক্যাশ। হঠাৎ বুম করে শব্দ হলো। একটা দোতলার কোণ থেকে গুলি ছুটে এলো। একজন লোক পড়ে গেল। সুমন নেমে এলো উপর থেকে, 2 হাতে 2টো বন্দুক, পেছনে রাশেদ। এই চালান আজকে শেষ, আমার দেশে এই নোংরামি আর চলবে না। রাশেদ গুলি চালালো ডান দিকের 2 জনের দিকে। সুমনের কণ্ঠে কঠোরতা। কলেজের আড়ালে যারা এই কাজ চালায় তারা ভাবে কেউ জানে না, আমি জানি, আর এবার সবাই জানবে। সুমন এক একে ক্যামেরায় ভিডিও তুলছে। তার নিজের অপারেশন টিম সব কিছু নজরে রাখছে।
তার সামনে রাখা একটা নোটবুক, সেখানে আছে কয়েকটা নাম: প্রিন্সিপাল হাসান চৌধুরী শাকিল, ডিপার্টমেন্ট হেড 9, এক্স স্টুডেন্ট সাপ্লায়ার। সবাই একে একে চিহ্নিত হচ্ছে। এদিকে সাফা হাঁটতে হাঁটতে কলেজের পুরনো স্টোররুমের সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ পায়ের নিচে কিছুর শব্দ। নিচু হয়ে দেখে একটা পুরনো ডায়েরি। খুলে দেখে ভেতরে সুমনের হাতের লেখা। যদি আমি একদিন না থাকি তাহলে জেনে নিও এই কলেজই অন্ধকারের জন্ম, আর আমি এসেছি সে আলো নিয়ে। সাফা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সকালবেলা কলেজ প্রাঙ্গণ। বৃষ্টি পড়ার পর ঘাসে জমে থাকা জল যেন কুয়াশার মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। সব কিছু যেন একটা অদ্ভুত নিস্তব্ধতায় ঠাঁই দাঁড়িয়ে। হঠাৎ কলেজের প্রধান ভবনের সামনে ছুটে এলো এক ছাত্র। বাঁচাও, কেউ একজন রুমে ঢুকে সবকিছু লন্ডভন্ড করে ফেলেছে। পিছনের স্টোররুমের আগুন। চারদিকে চিৎকার, আতঙ্ক। প্রিন্সিপাল হাসান দ্রুত নিচে নেমে এলো, সাথে কয়েকজন টিচার। কি হচ্ছে এখানে? প্রিন্সিপালের কণ্ঠে তীব্র রাগ, কিন্তু সবার মাঝে দাঁড়িয়ে শান্ত মুখে দাঁড়িয়ে ছিল সুমন। গায়ে ভেজা জামা, চোখে নির্ভীক দৃষ্টি। সাফা দৌড়ে এসে সুমনের পাশে দাঁড়ালো। তুই ঠিক আছিস? সাফা উদ্বিগ্ন। সুমন মাথা নাড়ল। ভয়ের কিছু নেই, সময় এসেছে সবকিছু শেষ করার। একই সময় কলেজের পুরাতন গুদাম ঘরে তল্লাশির পর একটা লুকানো চেম্বার খুঁজে পাওয়া গেল। ভেতরে ছিল বস্তা ভর্তি ড্রাগস, বিদেশি অস্ত্র, জাল টাকা এবং কিছু বিশেষ কাগজপত্র। পুলিশের একটা বিশেষ ইউনিট কলেজে প্রবেশ করলো। সুমনের ফোন কলেই তারা আগেই তৈরি ছিল। তাদের সামনে সুমন দাঁড়িয়ে, হাতে একটা ফাইল। এই কলেজের ভিতরেই একটি অপরাধ জগৎ গড়ে উঠেছে, যার নেতৃত্বে রয়েছে প্রিন্সিপাল হাসান চৌধুরী। আমি এই মাফিয়া চক্রের ছদ্মবেশী অনুসন্ধানকারী। সরকারের বিশেষ অনুমতিতে আমি এখানে এসেছি প্রমাণ জোগাড় করতে। সবার সামনে সুমন নিজের পরিচয় তুলে ধরল। আমি সুমন খান, দেশের সবচেয়ে বড় প্রাইভেট ইনভেস্টিগেটর গ্রুপের কর্ণধার। আর হ্যাঁ, আমি শুধু একজন তদন্তকারী না, আমি এই শহরের মাফিয়া কিং, যার নিয়ন্ত্রণে আছে দেশের কয়েকটি গোপন অপারেশন। চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই সাদামাটা পিয়নের শরীরের ভেতর এক রাজ্যের আগুন। প্রিন্সিপাল পালাতে চেষ্টা করল, তবে কলেজের পেছনের গেটেই তাকে আটকে ফেলল পুলিশের আরেকটা টিম। রাশেদ নিজে গিয়ে তার মুখের উপর বলল, তোকে তো ভাই বলেই বিশ্বাস করেছিলাম, এখন দেখ নিজের ছাত্রদের জীবন নিয়ে খেলছিস। প্রিন্সিপাল হাসান চিৎকার করে উঠল, এই ছেলে একজন খুনি, ওই তো আসল ডন। কিন্তু তখন পুলিশের ইন্সপেক্টর বললেন, না, সুমন খান সরকার অনুমোদিত একজন আন্ডার কভার এজেন্ট। ওর কাজই হচ্ছে তোমাদের মতোদের ধরিয়ে দেওয়া। সবাই স্তব্ধ। কলেজের ছাত্রছাত্রীরা পিয়ন সুমনের দিকে তাকিয়ে আছে বিস্ময়ে। কেউ ভাবতেও পারেনি পেছনে যে চুপচাপ ঝাড়ু দিত সেই এই শহরের গোপন নিয়ন্ত্রক। মিম বলল, এটা কি স্বপ্ন? রাফি চশমা খুলে চোখ কচলালো। সত্যি হলে এইটা ইতিহাস। সাফা সোজা গিয়ে দাঁড়ালো সুমনের সামনে। তুমি এত কিছু করেছো, অথচ কাউকে বলনি? এত বড় খেলা খেললে একা? সুমন শান্ত কণ্ঠে বলল, এই খেলা একার না, এই যুদ্ধটা অন্যায়ের বিরুদ্ধে। আমি শুধু চাই কেউ যেন আবার একটা কলেজকে অন্ধকারের ঘর না বানায়। সাফার চোখে পানি চলে এলো, কিন্তু সে নিজেকে শান্ত রাখলো। তুমি কি এখন চলে যাবে? সুমন তাকিয়ে বলল, না, আমার কাজ এখনো শেষ হয়নি। পেছনে অগ্নি স্নান করা পুরনো ভবনের সামনে দাঁড়িয়ে সুমন। তার কাঁধে হালকা চাদর, চোখে ভবিষ্যতের দিকে তাকানোর দৃঢ়তা। সে এখন আর কোনো মুখোশে ঢাকা নেই। সে এখন শহরের আলোচিত নাম সুমন খান, দেশের টপ কোটিপতি মাফিয়া কিং, যাকে আন্ডারগ্রাউন্ডের সবাই চিনলেও কিছু মানুষ চিনে উঠতে দেরি করেছিল। অনেকদিন পেরিয়ে যায়। কলেজে ভয়ের কুয়াশা এখনও ঘনীভূত। আগুনের ধোঁয়া, পুলিশের সাইরেন আর সংবাদ মাধ্যমের ক্যামেরা সব কিছু বদলে দিয়েছে। সাফা ছাদে একা বসে আছে, পাশে চুপ করে বসে সুমন। কিছুক্ষণ নীরবতার পর সাফা ফিসফিসিয়ে বলল, তুমি জানো আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি এই সুমন, তুমি একজন মাফিয়া কিং আর সরকারের লোকও। সুমন মুখ নামিয়ে বলল, আমি চাইনি তুমি জানো, কারণ যারা কাছের মানুষ হয় তাদের সবার জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। সাফা ঠোঁট চেপে বলল, তবে কি আমি কখনো কাজে ছিলাম না? সুমন তাকালো সাফার দিকে, চোখে ধোঁয়া আসা। তুমি কাছের ছিলে বলে চেয়েছিলাম তোমার কাছ থেকে সবকিছু দূরে রাখতে। আবার কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ সাফা উঠে দাঁড়ালো। আমি কিছু বুঝতে চাই না, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। এই পুরো সময় তুমি মিথ্যে বলেছিলে কেন? সুমন কিছু বলল না,
তার চোখে যে ভাষা সেটা শব্দের চেয়ে তীব্র। অন্যদিকে শহরের অপর প্রান্তে একটা বিলাসবহুল গোপন হোটেলে বসে আছে একটা ভয়ঙ্কর মুখ, আব্বাস ভাই। প্রাক্তন অস্ত্র ব্যবসায়ী, এখন আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেটের একজন নেতা। প্রিন্সিপাল হাসানের সঙ্গে তার ছিল গোপন যোগাযোগ। আমার কাছে লোককে ধরেছে, আর সেই কাজ করেছে সুমন খান। সেই ছেলেটা আবার ফিরেছে। আব্বাস ভাই দাঁত কর্মর করে। পাশে থাকা সহযোগী জিজ্ঞেস করলো, তাহলে এখন কি করবেন ভাই? আব্বাস ভাই সিগারেট চালিয়ে বলল, এইবার খেলাটা আমি খেলবো। এইবার ওর কাছে কাউকে টার্গেট করতে হবে। সন্ধ্যায় সাফা কলেজের ক্যান্টিনে একা বসে আছে। মিম আর রাফি পাশে এলো। মিম বলল, তুই ঠিক আছিস তো? চোখ মুখ তোর এমন ভাব কেন? রাফি বসে বলল, তুই জানিস না সেদিন ও কি করছে? ওর পরিচয় শুনেই মাথা ঘুরে গেল আমার। সাফা ধীরে বলল, ওর সব কিছু জানার পরও আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই ভেবে যে ও আমাকে এতদিন ধরে কিচ্ছুই বলেনি। আমি ভাবতাম আমি অন্তত ওর কাছে বিশেষ কেউ। মিম বলল, ভাই তুই জানিস না এমন মানুষের জীবনের ভালোবাসা বলতেও কিছু হয় না, ওর সবটাই যুদ্ধ। রাত গভীর। সুমনের গোপন অফিসে সুমন বসে আছে বিশাল পর্দার সামনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা তার লোকদের লাইভ রিপোর্ট। একজন গোপন এজেন্ট বলল, আব্বাস ভাই এখন চট্টগ্রামে, ওর দল নতুন করে কিছু পাচারের চেষ্টা করছে। সুমন গম্ভীর কণ্ঠে বলল, তাদের কাছে আমি এখন হুমকি। আমি জানি তারা এখন চুপ থাকবে না, কিন্তু এই যুদ্ধে আমি একা না। তার ডান হাতে একটা চিঠি, সেটা সাদা খামে লাল কালি দিয়ে লেখা, তোমার কাছের কাউকে যদি হারাও তখন বুঝবে রাজা হয়ে বাঁচা মানে কি। সুমনের চোখ কঠিন হয়ে উঠল। কলেজের গেটে এক অচেনা গাড়ি এসে দাঁড়ালো। ভেতর থেকে বের হলো দুজন অজ্ঞাত মানুষ। চোখে কালো চশমা, মুখে কঠিন হাসি। কলেজের পুরনো বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে সুমন। চোখ দুটো ছিল তীক্ষ্ণ। ওদের চোখে এক অদ্ভুত ধরন, যেন শিকারী তাকিয়ে আছে শিকারের দিকে। সুমনের চোখে মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু ভেতরে সে জানতো এই দুজনকে সে আগে দেখেছে। রাজশাহী সীমান্তে অস্ত্র পাচার চক্রের একবার ছবি তুলেছিল সুমন, তখন এই দুজনে ছিল সেই দলে। চোখ নামিয়ে সে নিজের ওয়্যারলেসে রাশেদকে বলল, ওরা এখানে কিভাবে এলো সেটা জানার দরকার নেই এখন, শুধু ওদের দিকে নজর রাখো, আর সাফার দিকেও। কলেজে তখন ক্লাস চলছিল, কিন্তু সাফা লাইব্রেরির পাশে দাঁড়িয়ে কিছু বইয়ের ফটোকপি করাচ্ছিল। মিম আর রাফি একটু দূরে দাঁড়িয়ে হাসাহাসি করছিল, কিন্তু সুমনের নজর ছিল একমাত্র ওই দুই আগন্তুকের দিকে। হঠাৎই তাদের একজন পকেট থেকে মোবাইল বের করে কিছু একটা করতে করতে সাফার দিকে এগিয়ে যেতে লাগলো। সুমনের গলা একদম ঠান্ডা। রাশেদ, ফায়ার 1 সেকেন্ডও দেরি করবে না। যদি ওরা কিছু করে আমি নিচে নামছি। ছাদের সিঁড়ি বেয়ে নেমে এলো সুমন। তার চোখে রাগ নয়, বরং সে পুরনো ঠান্ডা মাফিয়া দৃষ্টি। কলার তুলে সরাসরি সামনে দাঁড়িয়ে গেল লোক দুজন থমকে দাঁড়ালো। একজন মুচকি হেসে বলল, ভাই আপনাকে দেখি কলেজের পিউনের মতো দেখাচ্ছে, এখন কি নিরাপত্তার কাজও করছেন? সুমন কোনো কথা না বলে লোকটার গলা ধরে পাশের দেয়ালে ঠেসে ধরল। সাফার দিকে একবারও তাকালে হাত ভেঙে দেব। অনুজন পেছন থেকে একটা ছুরি বের করতে যেতেই রাশেদ গুলি ছুড়ল। ওর হাতে গুলির আঘাতে ছুরি পড়ে গেল। ছুটে এলো কিছু ছাত্র শিক্ষক, কিন্তু সুমন আগে বলেছিল কি করতে হবে। রাশেদ কাগজপত্র দেখিয়ে বলল, এসব লোক পুলিশের তালিকাভুক্ত অপরাধী, কলেজে ঢুকেছে সন্দেহজনক উদ্দেশ্যে। ওরা ধরা পড়ল, কিন্তু সুমনের মন জানতো ওরা স্রেফ চাল ছিল। সেই রাতে ঢাকার বাইরের একটা গ্যারেজ, অনেকটা ফ্যাক্টরি ঘর, ভেতরে বিশাল এক গ্লাসরুমে সুমন বসে আছে। চারপাশে স্ক্রিনে চোখ রাখছে। সামনে বিশাল এক ছকে লেখা, টার্গেট আব্বাস ভাই, লোকেশন নারায়ণগঞ্জ, ডকইয়ার্ড শিপমেন্ট, আর্মস অ্যান্ড গার্লস। রাশেদ এসে দাঁড়ালো পাশে। ভাই, আব্বাস এখনো টের পায়নি আপনি ঢুকে গেছেন ভিতরে, কিন্তু আপনার গোপন লোকটা ধরা পড়লে? সুমন গম্ভীর গলায় বলল, ধরা পড়লে সে জানে তাকে গুলি খেতে হবে, ও রাজি ছিল। রাশেদ চুপ করে রইল। এই সুমন আর কলেজের নিরীহ পিয়ন আকাশ আর পাতাল পার্থক্য। পরদিন কলেজে সাফা এবার আর শান্ত ছিল না। সুমনকে একা কোণে ডেকে নিয়ে বলল, তুমি আবার সেই মানুষকে ঠকালে কেন? তারা কে ছিল? সুমন মৃদু হাসল। তুমি আবার ভয় পেয়েছো? সাফার গলা কাঁপল। হ্যাঁ, একটু আর কি। সুমন চোখে চোখ রেখে বলল, ভয় পেও না, এরা আব্বাসের লোক, অনেক বড় গ্যাং। সাফা আর কিছু বলতে পারল না, কারণ তার ভেতরেও এক ধরনের অদ্ভুত টান তৈরি হয়েছে।
এ রহস্যময়, ভয়ঙ্কর, কিন্তু নিজেকে তাকে রক্ষা করার জন্য সর্বস্ব দিয়ে দিচ্ছে এমন একটা ছেলের প্রতি। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রাত 2টা। অন্ধকার ঘাটে ট্রাক ভর্তি অস্ত্র নামানো হচ্ছে। আব্বাস খান নিজের গাড়িতে বসে সিগারেট টানছে, আর জানে না মাত্র কয়েক মিনিটের মধ্যে তার চারপাশ ঘিরে ফেলবে সুমনের লোকজন। সুমন হেডসেটে বলল, সময় হলো আব্বাস খানের খেলা শেষ করার। চারদিক নিস্তব্ধ। ট্রাক থেকে ভারী অস্ত্র নামানো চলছে। AK-47, M4, গ্রেনেড, RPG, এমনকি মানুষ পাচারের জন্য তৈরি কন্টেইনার। এগুলো আজ রাতেই যাবে দেশের বিভিন্ন প্রান্তে। আব্বাস খান জানে এই চালানটা যাবে তার ভাগ্যে সবচেয়ে বেশি টাকা এনে দিতে। সে গাড়ির জানালায় ধোঁয়া ছেড়ে মুচকি হাসল। কত চালান গেল, কত পুলিশ খেলেছে টাকা, কেউ ধরতে পারেনি। আজকের চালানটা ইতিহাস হবেই। কিন্তু সে জানে না আজই তার নিজের ইতিহাস লেখা হবে রক্ত দিয়ে। 3 দিক থেকে একযোগে শুরু হলো অভিযান। 1, ডকইয়ার্ডের পূর্ব দিকে ছদ্মবেশী কুলি সেজে থাকা 8 জন লোক হঠাৎ করে পজিশনে চলে গেল। 2, পশ্চিমে পানির দিক থেকে আসছে সুমনের স্পেশাল স্কোয়াড বোটে করে। 3, উত্তর দিকে গুদামঘরের ভেতরে লুকিয়েছিল রাশেদ ও তার টিম। ঠিক 2:17 সুমনের গলায় এলো এক ঠান্ডা আদেশ, এক্সিকিউট পেস ব্ল্যাক আউট। চটাং! 1 সেকেন্ডে ডকইয়ার্ডের সব আলো নিভে গেল। চারদিকে নেমে এলো গভীর অন্ধকার। আব্বাস খান চিৎকার করল, কে বন্ধ করলো আলো? কে আছে? এরপরই গুঞ্জন শুরু। ঠাস ঠাস ঠাস। সাইলেন্সার লাগানো গুলি একে একে ওর সিকিউরিটি গার্ডদের বুক ছিঁড়ে গেল। একটা ট্রাকের পেছনে লুকোতে যাওয়া কিলার হঠাৎ বিস্ফোরণে উড়ে গেল। RPG হিট করেছিল ঠিক ঘাড়ে। গুদামঘরের ভেতরে সুমন এগিয়ে এলো ধীরে ধীরে। তার চোখে রাত ভেদি অপারেশন গগলস, হাতে সাবমেশিন গান। সে গুলি ছুড়ছে না, বরং সামনে থেকে একে একে শত্রুদের নিঃশব্দে খতম করছে ছুরি দিয়ে। রাশেদ কানে হেডসেট চেপে বলল, ভাই আব্বাস গাড়িতে বসে আছে, পালানোর চেষ্টা করছে। সুমনের ঠোঁট কেঁপে উঠল। অ্যালাউ হিম, লেট হিম ট্রাই। ডকইয়ার্ডের শেষ মাথায় আব্বাস খান তার প্রাইভেট SUV নিয়ে পালাতে চাইল, কিন্তু গাড়ির সামনের দিকে আগুন ধরে গেছে। একটা আগুনের বল নিক্ষিপ্ত হয়েছিল গাড়ির দিকে। সুমনের স্পেশাল কমব্যাট টিমের ফ্লেম থ্রোয়ার। আব্বাস দরজা খুলে বের হতে সুমন তার সামনে দাঁড়ালো। আব্বাস প্রথমে চিনতে পারল না। সুমন, তুই এখানে? সুমনের চোখে আগুন, গলায় থেমে থাকা প্রতিশোধের শীতলতা। না, আমি সেই ছেলেটা যার বাবাকে তুই খুন করেছিলি। আমি সেই ছেলে যার জীবন তুই ছাড়কার করেছিলি। আর এখন আমি সেই ছায়া যে শেষ পর্যন্ত তোর ঘাড় মটকাতে এসেছি। আব্বাস চিৎকার করলো, তুই জানিস না আমি কে? আমার পিছনে মন্ত্রী আছে, পুলিশ আছে, সেনা পর্যন্ত আছে। সুমন হাসলো, ঠান্ডা করাতের মতন কাটা হাসি। তোর পেছনে যারা ছিল তাদের অনেক আগেই কিনে নিয়েছি। ঠাস ঠাস ঠাস, একটার পর একটা গুলি। আব্বাসের পা, কাঁধ, তারপর বুকে। সে মাটিতে পড়ে কাঁপছে, মুখ দিয়ে রক্ত উঠছে। মারিস না প্লিজ। সুমন একটা লাইটার বের করলো, গ্যাস ছুড়ে দিল আব্বাসের গায়ে। তারপর বলল, পৃথিবীতে কিছু শাস্তি শুধু মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ না, কিছু শাস্তি আগুন দিয়ে দেওয়া দরকার। ফুস! আব্বাস খান আগুনে পুড়ে ছাই হতে লাগলো। তার চিৎকার আকাশে মিলিয়ে গেল। ডকইয়ার্ডটা কাঁপতে লাগলো লাশের গন্ধে। সুমন দাঁড়িয়ে আছে আগুনের সামনে। পেছনে রাশেদ বলল, খেলা শেষ। না, খেলা তো এখন শুরু। রাত তখন গাঢ়। ঢাকার বাইরে এক নির্জন রিসোর্টে বসে আছেন সুমন। চোখের সামনে লেক, চারদিকে নিস্তব্ধতা। আকাশ জুড়ে তারা ঝিকিমিকি করছে, আর লেকের পানিতে সে আলোর প্রতিচ্ছবি পড়ছে। কিন্তু তার চোখে শুধু একটাই মুখ ঘুরছে, সাফা। সুমনের সামনে টেবিলের উপর রাখা ছোট্ট একটা বক্স, ভেতরে একটা সাদামাটা আংটি। দামি কিছু না, কিন্তু তার ভেতরে লেখা S&S। পেছন থেকে পায়ের আওয়াজ শুনে ঘুরে তাকালো সুমন। সাফা সাদা সালোয়ার কামিজে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল, ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে, ঠোঁট কাঁপছে সামান্য। তুমি আমাকে এখানে ডাকলে কেন সুমন? সুমন একটু হাসলো, সেই পরিচিত ঠান্ডা হাসি, কিন্তু আজ তাতে একটা কোমলতা। কারণ আমার গল্পটা তোমায় শেষ করে বলতে চাই, আর যদি পারো আমার জীবনের গল্পে তুমি থাকো পাশে চিরদিন। সাফা ধীরে ধীরে এগিয়ে গেল। তুমি কি জানো তুমি কেমন করে আমার জীবনটা ওলটপালট করে দিলে? প্রথম দিন থেকে তুমি একটা ধোঁয়াশা, একটা রহস্য। আমি তোমাকে অপমান করেছিলাম, অবজ্ঞা করেছিলাম, অথচ তুমি। সুমন শান্ত গলায় বলল, তুমি কি জানো আমি তখনই বুঝেছিলাম এই মেয়েটা অন্যরকম, যে চোখে আগুন আছে, সাহস আছে, কিন্তু সেই চোখে একদিন ভালোবাসা ফুটবে। সাফা চোখের জল লুকোতে পারল না আর।
তুমি মাফিয়া, তুমি খুনি, তুমি ভয়ঙ্কর, অথচ আমার জন্য সব সময় নিজেকে বিপদে ফেলেছো কেন? সুমন উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে এলো সাফার দিকে, মুখোমুখি দাঁড়িয়ে বলল, কারণ ভালোবাসা মানে শুধু কাছে থাকা না, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে দিয়ে তোমায় বাঁচিয়ে রাখা। তুমি জানো আমি কে, কিন্তু তুমি জানো না আমি কি হারিয়েছি ভালোবাসতে গিয়েই আমার এই পথ। সাফা ফিসফিস করে বলল, আমি ভয় পাই না সুমন, আমি তোমায় ভয় পাই না, আমি আমি তোমায় ভালোবাসি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুমন বক্সটা খুলে ধরলো সাফার সামনে। চাই শুধু একটা কথা, তুমি কি আমার এই জগৎ, আমার অতীত, আমার অপরাধ, আমার ভালোবাসা সব কিছু সত্ত্বেও আমার সঙ্গে থাকবে? সাফা কোনো কথা না বলে হাত বাড়িয়ে আংটিটা তুলে নিল, তারপর নিজের হাতে পড়ে বলল, তুমি পিয়ন হও, তুমি রাজা হও, তুমি মাফিয়া হও, তুমি যদি সুমন হও আমি তোমার। সুমনের চোখে জল, সে সাফাকে জড়িয়ে ধরল। আকাশের তারা যেন আজ জ্বলে উঠল আর একটু উজ্জ্বল হয়ে। আজ থেকে তুমি আর একা নও সাফা। তুমিও না সুমন। দূরে কোথাও বাজছিল হালকা সুর, যেন তাদের ভালোবাসার গান। সময় থেমে গিয়েছিল, শুধু তারা দুজন ছিল। একটা গল্পের শেষ দৃশ্যের আগে ভালোবাসায় বাঁধা চিরতর বোঝা গেল। এবার শেষ পর্ব হবে একদম হৃদয় ছোঁয়া, সিনেমাটিক, আবেগময় এবং পুরোপুরি রোমান্টিক সুরে। সুমন এবং সাফার সম্পর্কের পূর্ণতা, দুজনের ভেতরে অনুভূতির প্রকাশ, সবকিছু মিলিয়ে যেন একটা চিরন্তন মিলনের দৃশ্য তৈরি হয়। এভাবে অনেকদিন কেটে গেল। সুমন তার মাফিয়া জগতে খুব ব্যস্ত এবং মাঝে মধ্যে তাকে নতুন নতুন মিশন দেওয়া হয়, যেগুলো সে পূর্ণ করে। তবে সব কিছুর মাঝে সে একজনের খেয়াল খুব বেশি করে রাখে, আর সে হলো সাফা। ঢাকার আকাশটা সেদিন যেন অন্যরকম শান্ত ছিল। রোদ হালকা, বাতাসে এক ধরনের কোমলতা। কলেজের চারপাশে সব কিছু স্বাভাবিক মনে হলেও কিছু মানুষের ভেতরে চলছিল এক অসম্ভব কল্পনার উত্তেজনা। আজ আর কোনো বন্দুক নেই, নেই কোনো রক্তপাত, আজ শুধুই রোমান্স, শুধুই তাদের দুজনের গল্প। কলেজের পেছনের সেই পুরনো গাছটার নিচে একা দাঁড়িয়েছিল সাফা, চোখে একটা অদ্ভুত উদ্দীপনা, যেন কোনো বিশেষ অপেক্ষায় আছে। সুমন খুব আস্তে হেঁটে এলো পেছন থেকে। তার চোখে কোনো গোপন রাগ বা গম্ভীরতা ছিল না, বরং ছিল শান্তি, মুক্তি আর এক চিলতে অভিমানও। সম্মানিত নরম গলায় বলল, তুমি জানো তো এই জায়গাটা আমি কতবার দাঁড়িয়ে থেকেছি শুধু তোমাকে দেখতে, শুধু তোমার কণ্ঠ শুনতে, অথচ তোমার চোখে আমি ছিলাম শুধু একজন পিয়ন। সাফা ধীরে ফিরে তাকালো, চোখ দুটো চিকচিক করছিল। আমার চোখে তুমি কখনো পিয়ন নও সুমন। এখন আমার চোখে তুমি সেই মানুষ যে নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাকে রক্ষা করেছে, যে নিজের সব কিছু গোপন রেখে গেছে শুধু দেশের উন্নতি এবং দেশকে রক্ষা করার জন্য। সুমন কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে কাছে এসে একেবারে সাফার মুখের সামনে দাঁড়ালো। সুমনের গলা খানিকটা স্তব্ধ লাগলো। ভালোবাসা? অনেক। তুমি জানো আমি কে, আমি কি করতাম, আমার 4 বছর কত রক্ত, কত ভয়। সাফা তার ঠোঁট কাঁপিয়ে বলল, আমি জানি, তবুও আমি তোমাকেই চেয়েছি বারবার। প্রতিবার অপমান করার পরও তোমার চোখের ভিতরে যে ব্যথা ছিল আমি সেটা অনুভব করতাম। তুমি আমার সব প্রশ্নের উত্তর সুমন। একটানা এই কথাগুলোর পর হঠাৎ দুজনেই কিছু না বলে চুপ করে রইল, যেন সময়টা থেমে গেল। চারদিকে হাওয়া বইছে, দূরে পাখিরা উড়ছে, কিন্তু তাদের মধ্যে কেবল নীরবতা। হঠাৎ সুমন হাত বাড়িয়ে সাফার হাতটা ধরে ফেলল, চোখের কোণ ভিজে উঠেছিল। সুমনের গলা কেঁপে উঠল। আমি আর লুকাবো না, আমি সেই সুমন যে তোমাকে ভালোবেসেছিল প্রথম দিন থেকেই। তোমার মুখের দুষ্টু হাসি, তোমার মুঠোফোনে চুপি চুপি ছবি তোলা, তোমার রাগ, তোমার চিৎকার, আমি সব ভালোবেসে ফেলেছিলাম। সাফার চোখে এবার জল নেমে এলো। সে ধীরে ধীরে সুমনের বুকে মাথা রেখে বলল, আর আমি সেই সাফা যে এতদিন বুঝতেই পারিনি তুমি আমার পৃথিবী, আমার ভরসা, আমার জীবন। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরল, যেন মনে হচ্ছে কোনো এক সিনেমার শেষ দৃশ্য, একটা স্লো মোশন দৃশ্যের মতন। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, হাওয়ায় চুল ওড়াচ্ছে, পেছনের গাছের পাতাগুলো নাচছে, আর দুইটা ভিন্ন জীবন এক হচ্ছে। সুমন বলল, তুমি জানো আমার যাত্রাটা কেমন ছিল? আমার দুনিয়ায় কোনো প্রেম, কোনো বিশ্বাস ছিল না, কেবল প্রতিশোধ আর রক্তের হিসাব। কিন্তু তুমি এলে, সব বদলে দিলে। সাফা কাপা কাপা গলায় বলল, আমিও হারিয়ে ফেলেছিলাম ভালোবাসা বলে কিছু থাকে, তুমি না থাকলে সেটা কোনোদিন অনুভব করতাম না। একটু দূরে দাঁড়িয়েছিল রাশেদ, হালকা হেসে মুঠোফোনে টাইপ করলো।
মিশন শেষ। মাফিয়া কিং এখন শুধু একজন প্রেমিক। ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় একটা কালো গাড়ি চলছে। ভেতরে বসে সুমন আর সাফা, আর তার পেছনের গাড়িতে রাশেদ এবং তার দেহরক্ষী। সাফা তার কাঁধে মাথা রেখে বলছে, আচ্ছা তুমি এত কোটিপতি মাফিয়া, তবুও কলেজে পিয়নের ছদ্মবেশে কেন আসলে? সুমন চোখ বন্ধ করে হাসল। কারণ আমি চাইছিলাম কেউ আমাকে শুধুই সুমন বলে ডাকুক, আমার পরিচয়ের জন্য নয়, ভালোবাসার জন্য। সাফা হাত ধরে বলল, তবে আজ থেকে আমি তোমাকে শুধু একটা নামেই ডাকবো। সুমন চোখ মেলে তাকালো। কি নামে? সাফা বলল, আমার ভালোবাসা। গাড়ি চলতে লাগলো। শহরের আলোয় ভেসে গেল তারা দুজন। একটা গল্পের শেষ আর একটা নতুন জীবনের শুরু।